সবাইকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্গানিকের 3 নাম্বার পর্বে। আজকে আমাদের অর্গানিকের 3 নাম্বার পর্ব, 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসটা আমাদের ডেডিকেটেডলি হবে হচ্ছে সমানুতার উপর। আজকের ক্লাসে আমরা সমানুতার বেসিক শিখব, সমানুতার ট্রিকগুলো শিখব, কি কি কোথায় আছে, এবং কিছু কিছু জিনিসপত্র অ্যাডভান্স দেখার চেষ্টা করব। যেহেতু তোমরা জৈব যৌগ প্রথম পড়তেছো, সমানুতা কনসেপ্টটাই তোমার কাছে কঠিন লাগতে পারে, তো এই জন্য আমরা অনেক অ্যাডভান্স সমানুতা দেখব না। আগামী ক্লাসে যখন আমরা এর পরে সমানুতার পরবর্তী টপিকে যাব, আজকে তোমরা সমানুতা পড়ে ফেলবা, পড়ে ফেলা হয়ে গেলে তারপরে ওখানে আমরা সমানুতার অল্প কয়েকটা জিনিসপত্র একটু অ্যাডভান্স দেখব। সো আজকে আমরা বেসিক্যালি সমানুতার বেসমেন্ট তৈরি করব। সো যারা আগে সমানুতা কখনো পড়ো নাই, সমানুতা সম্পর্কে জানো না, জৈব যৌগে সমানুতার যেই পার্টটা আছে এই পার্টটা সম্পর্কে একদম ধারণা নেই, তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আমার রিকোয়েস্ট থাকবে, এই 1.5 ঘন্টার এই যে ক্লাসটা হবে আজকে সমানুতার উপর, এটাকে তুমি মাল্টিপল টাইম দেখবা, 1 বার 2 বার 3 বার, যতবার সম্ভব দেখো, বুঝে নাও, প্রত্যেকটা টপিক ক্লিয়ার করো এবং মাস্ট এই অংশটার নোট তৈরি করো। কারণ বইতে কিন্তু, হাজারি স্যারের বইতে কিন্তু প্রত্যেকটা অংশ জটিল করে লেখা আছে, ওখানে অনেক কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়া আছে। প্রথমেই তুমি যদি ওই এক্সট্রা ইনফরমেশনগুলো পড়তে যাও, বুঝতে যাও, তো তুমি বুঝবা না, তোমার কাছে কঠিন লাগবে। এই জন্য আমি তোমাকে টোটাল ওই অংশ থেকে যা যা প্রয়োজন সেইগুলাকে বাছাই করে ভাগ করে তোমাকে হচ্ছে ইজি করে দিব। ওকে, সো আশা করি তোমরা হচ্ছে যে টোটাল ক্লাসটা অনেক বেশি এনজয় করবা। টোটাল ক্লাসটা আশা করি অনেক বেশি এনজয় করবা। সো তোমরা কে কোথা থেকে জয়েন করছো আমাদের এই কোর্সে? অলরেডি আমরা 58 জন মতো ভর্তি হয়ে গেছি পেইড ব্যাচে। কে কোথা থেকে জয়েন করছো, কার বাসা কোথায় আমাকে একটু বলতে পারো। ঢাকা শহরের কে কোথায়, ঢাকা শহর, সারা বাংলাদেশের কে কোন জায়গা থেকে জয়েন করছো আমাদের সাথে ক্লাসে একটু আমাকে জানাও, দেখি তোমাদের কমেন্টগুলো পড়ি। ইউটিউবে এমসিকিউ আপলোড দিছেন পরিবেশ রসায়নের? হ্যাঁ হ্যাঁ, আজকে সন্ধ্যায় পরিবেশ রসায়নের এমসিকিউ আপলোড হয়ে যাওয়ার কথা বিদ্যার্থী এইচএসসি চ্যানেলে। ওকে ভাইয়া সিলেট থেকে আমাদের সাথে মাহিন আছে। মাইমুনা জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? যারা যারা আমাকে সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম সালাম। সো চলো আমরা দেরি না করে শুরু করি। ইউটিউবে আমি হচ্ছে যে করে রাখছিলাম, শিডিউল করে রাখছিলাম, এতক্ষণে তোমাদের হয়ে যাওয়ার কথা, পাবলিশ হয়ে যাওয়ার কথা, এই ক্লাসটার পরে যে করে ফেলো, এই ক্লাসটার পরে যে তুমি হচ্ছে ইউটিউব থেকে এমসিকিউ সলভ ক্লাস করে ফেলো। আসো আমরা এখন তোমার আজকের বেসিক সমানুতা সম্পর্কে বিস্তারিত পড়াশোনা শুরু করি। তো সমানুতার বেসিক শেখানোর জন্য প্রথমেই দেখো, সমানুতার বিরাট একটা সংজ্ঞা দিয়ে রাখছি আমি, বিরাট একটা সংজ্ঞা দিয়ে রাখছি। তো এই সংজ্ঞাটা তোমার কাছে প্রথমেই কঠিন লাগবে, বইতে যেভাবে লেখা আছে সেখানেও কঠিন লাগবে। তো কঠিন যাতে না লাগে এই জন্য আমি তোমাকে আগে বোঝাবো, কয়েকটা জিনিস বোঝাবো, সেটা আগে আমার সাথে বোঝার চেষ্টা করো। চিন্তা করো, এভাবে চিন্তা করো আমার সাথে, আমি যা যা বুঝাবো এটা আমার সাথে সাথে একটু চিন্তা করা শুরু করবা। এভাবে চিন্তা করো যে এইটা হচ্ছে তুমি, এটা কি, এটা হচ্ছে তুমি, আর পাশে আরেকজন আছে, এটা হচ্ছে তোমার যমজ ভাই, তুমি এবং তোমার যমজ ভাই। তো তুমি এবং তোমার যমজ ভাই দুজনই তো একই রকম দেখতে, তাই না? ধরো এতটাই যমজ, এতটাই একই রকম দেখতে যে তোমরা যখন স্কুলে গেছো, কলেজে গেছো, তখন কেউ আইডেন্টিফাই করতে পারে না যে এটা দুইজন, সবাইকে একজন বলেই মনে হয়, তাই না? তো চিন্তা করো, দুইজন যমজ, তারা একই রকম দেখতে, তাদের উচ্চতা একই রকম, তাদের সবকিছু একই রকম। এখন বলো, সবকিছু একরকম যদি হয় তাহলে তাদের সব বৈশিষ্ট্য কি একরকম হবে? উত্তর হচ্ছে না। যমজ হওয়ার ফলেও বা যমজ হওয়ার পরেও কিছু না কিছু পরিবর্তন তো থাকবেই, কিছু না কিছু পরিবর্তন থাকেই। যেমন ধরো কারোর একটা তিল বেশি আছে, কারোর একটা তিল কম আছে, এটা হচ্ছে ধরো পরিবর্তন। তো যেহেতু একই রকম দেখতে, সব একরকম, বাট অল্প দুই একটা জায়গাতে একটু ডিফারেন্স আছে, ওই অল্প দুই একটা জায়গাতে ডিফারেন্সের জন্য তোমার কিছু বৈশিষ্ট্যেরও পার্থক্য তৈরি হয়। যেমন ধরো তোমার দুজনের ভয়েস দুই রকম হতে পারে, দুজনের পছন্দ দুই রকম হতে পারে, দুজনের চিন্তা ভাবনা দুই রকম হতে পারে, একজন ডাক্তার হতে চায় একজন ইঞ্জিনিয়ার হতে চায় এরকম হতে পারে, দুজনের ব্রেন দুই রকম হতে পারে, মানে দুজনের একজন মেধাবী হতে পারে একজন কম মেধাবী হতে পারে। কারণ কি? কারণ হচ্ছে তারা দুজন একজনের সাথে একদম হুবহুব, দুজন দুজনের সাথে হুবহুব মিল হলেও অল্প দুই একটা জায়গাতে পার্থক্য দেখা দেয়। তো খেয়াল করো, আমি এখানে যেটা মেইন বোঝাইতে চাইলাম, তাদের দুজনের কিছু কিছু বৈশিষ্ট্যের হুবহুব মিল আছে, বা কিছু কিছু জায়গায় হুবহুব মিল আছে,
কিছু কিছু জায়গায় অল্প দু একটা অমিল আছে, সেই অল্প দু একটা অমিলের জন্য তাদের ভিতরে কিন্তু পার্থক্য তৈরি করা যায়। সো এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে যমজ ভাইয়ের ক্ষেত্রে হয়, সমানুতার ক্ষেত্রেও সেম জিনিস হবে, সমানুতার ক্ষেত্রেও সেম জিনিস হবে। সমানুতার ক্ষেত্রে সেম কি হবে সেটা বোঝার জন্য আমরা জাস্ট কয়েকটা ওয়ার্ডের দিকে একটু ফোকাস করব, কয়েকটা ওয়ার্ডের দিকে ফোকাস করব। কি ফোকাস করব? খেয়াল করো, একটা ওয়ার্ড হচ্ছে আমাদের আণবিক সংকেত, একটা ওয়ার্ড হচ্ছে আমাদের আণবিক সংকেত। একটা ওয়ার্ডের দিকে ফোকাস করো, আণবিক সংকেত একটা ওয়ার্ড। আরেকটা ফোকাস ওয়ার্ডের দিকে ফোকাস করো, গাঠনিক সংকেত, ঠিক আছে? আরেকটা ওয়ার্ড ফোকাস করো, ত্রিমাত্রিক দিকবিন্যাস। আরেকটা ওয়ার্ড ফোকাস করো, আলোর প্রতি ভিন্নরূপ আচরণ। এই যে কয়েকটা ওয়ার্ড বক্স করে দিলাম না, এই ওয়ার্ড করা সমানুতার সংজ্ঞা বোঝার জন্য তোমার মুখস্থ করা মাস্ট, বইতেও লেখা আছে। সো এটা মুখস্থ করা মাস্ট। কি লেখা থাকবে খেয়াল করো, যে সমস্ত যৌগের আণবিক সংকেত, আণবিক সংকেত একই হবে, সেম আণবিক সংকেত হবে। তো আণবিক সংকেত যখন একই হয় তখন কি হয়? একই যৌগ তৈরি হয়, মানে একই যৌগ মানে একই স্ট্রাকচারের যৌগ, মানে একই যৌগ মানে ওখানে আণবিক সংকেত বলতে কি বোঝায়? সাপোজ ধরো এখানে CH4 দিয়ে আমরা মিথেন বুঝি, CH4 দিয়ে মিথেন বোঝা মানে এখানে একটা কার্বন আর চারটা হাইড্রোজেন আছে, এখানে এক অণু কার্বন চার অণু হাইড্রোজেন আছে, এটাই তার আণবিক সংকেত। এই আণবিক সংকেত দুইটা যৌগের জন্য সেম হবে, দুইটা যৌগের জন্য এই আণবিক সংকেত সেম হবে, কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন হতে পারে, মানে গঠন বা স্ট্রাকচার ভিন্ন হতে পারে, ভিন্ন রকম দেখতে হতে পারে, ঠিক আছে? মানে ব্যাপারটা কিরকম, ধরো এটাও মিথেন, ঠিক আছে, এটাও মিথেন, বাট দুইটা মিথেনের গঠন ডিফারেন্স। গঠন ডিফারেন্স বলতে কি বোঝায়? ধরো একটা মিথেনের এরকম চার হাতে চারটা হাইড্রোজেন আছে, আরেকটা মিথেনে চার হাতে এরকম সমানভাবে না থেকে কোনাকুনি আছে, এরকম এরকম কোনাকুনি আছে, থাকতেই পারে। তাহলে দেখো তো এইটার গঠন আর এটার গঠন কি সেম? গঠন ডিফারেন্স হয়ে গেল না? হ্যাঁ, বাট এইটা আসলে সমানুতার না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি, এটা আসলে সমানুতা এইভাবে হয় না। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম, তোমরা একদম ইনিশিয়াল, তো এই জন্য একদম ইনিশিয়ালে কিছু এমন ভাবে বোঝানোর চেষ্টা করতেছি যাতে ইজিলি বুঝো। তো দেখো তাহলে কি এখানে আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তো গাঠনিক সংকেত ভিন্ন কথাটার মানে কি আমরা একটু পরেই বুঝতে পারবো। এই গাঠনিক সংকেতের ভিন্নতার পাশাপাশি ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন, মানে তার 3D স্ট্রাকচার ভিন্ন। 3D স্ট্রাকচার মানে কি, আমরা এই যে একটা স্পেসের ভিতরে আছি, এর ভিতরে আমরা তোমার মানে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতায় আমাদের একটা স্ট্রাকচার আছে না, এই স্ট্রাকচারটা ভিন্ন হতে পারে। তো 3D স্ট্রাকচার ভিন্ন, আবার আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ, মানে আলোর প্রতি ভিন্ন ভিন্ন আচরণ করতে পারে। তাহলে কথা কিন্তু তিনটা, একটা দেখো গাঠনিক সংকেত, আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক দিকবিন্যাস, আরেকটা হচ্ছে আলোর প্রতি আচরণ। তো খেয়াল করো, আণবিক সংকেত সেম হবে, আণবিক সংকেত সেম হবে মানে একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে, কিন্তু এই তিনটা বৈশিষ্ট্যের ভিন্নতা থাকতে পারে। এই তিনটা বৈশিষ্ট্যের যে কোনো একটাই যদি ভিন্নতা থাকে, তাহলে সেই ভিন্নতার কারণে, এই ভিন্নতার কারণে দেখো, এই ভিন্নতার কারণে, এই ভিন্নতার কারণে যৌগসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, তখন তাদেরকে আমরা পরস্পরের সমাণু বলি। সমাণু মানে কি? মানে ধরো এইটা একটা যৌগ, এই যৌগ এবং এই যৌগ, এই দুই যৌগের আণবিক সংকেত সেম, কিন্তু দুজনের গঠন ভিন্ন, এবং এই গঠনের ভিন্নতার কারণে এর এবং এর একটা দুইটা ধর্মের পার্থক্য দেখা গেছে। এই যে একটা দুইটা ধর্মের পার্থক্য দেখার কারণে এদের দুইজনের মাঝখানে সম্পর্ককে বলা হয় সমাণু। মানে ধরো তুমি এবং তোমার ভাই, ঠিক আছে, তোমরা দুজন একজন আরেকজনের সমাণু, মানে তোমরা দুজন একজন আরেকজনের ভাই, তাহলে তোমাদের দুজনের মাঝখানের এই সম্পর্ককে তুমি কি বলবা? ভ্রাতৃত্ব বলবা, ভাই সম্পর্ক। তাহলে একজন আরেকজনের ভাই বা ভ্রাতৃত্ব, ব্যাপারটা এরকম। এবং খেয়াল করো, যেই প্রক্রিয়াতে এটা তৈরি হয় সেই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে সমানুতা। বুঝতে পারছো? যেই প্রক্রিয়াতে তৈরি হয় সেই প্রক্রিয়াকে বলে সমানুতা। তাহলে একটা হচ্ছে এদের মাঝখানের সম্পর্ককে আমরা বলছি হচ্ছে সমাণু, পরস্পরের সমাণু, একজন আরেকজনের সমাণু, একজন আরেকজনের ভাই এরকমের মতো। আর যেই প্রক্রিয়াতে তৈরি হয় সেই প্রক্রিয়াকে আমরা বলতেছি সমানুতা। ঠিক আছে, সমানুতা তাহলে হচ্ছে তোমার একটা প্রক্রিয়া। ওকে, এবার এই পর্যন্ত আমরা যদি বুঝতে পারি, সমানুতার এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, এখন আমাদের সমানুতার প্রকারভেদের একটা গঠন দেয়া আছে। দেখো এইটা তোমরা ছবি তুলে রাখবা। এইটা হচ্ছে একবারে আমি তোমাকে স্ট্রাকচার করে দেখাইছি সমানুতার প্রকারভেদটাকে। সমানুতাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, মূলত দুই ভাগে ভাগ করা হয়। এই যে সমানুতা আছে আমাদের এখানে, এই সমানুতাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গাঠনিক সমানুতা,
একটা হচ্ছে গাঠনিক সমানতা, আরেকটা হচ্ছে এই দুইটা মিলে আরেকটাকে বলে হচ্ছে স্টেরিও সমানতা। এই দুইটা মিলে আরেকটাকে বলে হচ্ছে স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গাঠনিক সমানতা, আরেকটাকে বলে স্টেরিও সমানতা। স্টেরিও সমানতাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, একটাকে বলে আলোক সক্রিয় সমানতা। জ্যামিতিক সমানতাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস সমানতা, একটা হচ্ছে ট্রান্স সমানতা। ঠিক আছে, আরেকটা হচ্ছে গাঠনিক সমানতা, যেটা এই গাঠনিক সমানতাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলে শিকল সমানতা, একটাকে বলে অবস্থান সমানতা, একটাকে বলে কার্যকরীমূলক, একটাকে বলে টটোমারিজম, একটাকে বলে মেটামারিজম। সো তুমি যখন শুরুতেই পড়া শুরু করবা তখন এই প্রকারভেদের যে স্ট্রাকচারটা দেখাই দিলাম, এই প্রকারভেদের স্ট্রাকচারটা কয়েকবার লিখে লিখে প্র্যাকটিস করবা। তোমার এক সময় যে এমনি মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এক সময় যে তোমার এমনি মুখস্থ হয়ে যাবে। দেখো, সমানতা এমন একটা টপিক, এই টপিকটা তোমাকে 3 থেকে 4 দিন টানা প্র্যাকটিস করতে হবে। 3 থেকে 4 দিন, 3 to 4 days টানা প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা টপিকের উপর সময় দিতে হবে। সাপোজ ধরো আজকে তুমি সমনতার বেসিক বুঝলা এবং গাঠনিক সমনতায় সময় দিলা, এর ভিতরে যে 5 প্রকার এগুলা উদাহরণ সহ লিখে লিখে মুখস্থ করলা। কালকে যে সময় দিলা তোমার জ্যামিতিক, আলোক সক্রিয়, সিস ট্রান্সে, ঠিক আছে, কালকে যে এটাই সময় দিলা। এবার পরের দিন 3 নাম্বার দিন তুমি টোটালটা রিভিশন দিলা, 4 নাম্বার দিন টোটালটাকে আবার সামারি করলা। এভাবে তুমি 3-4 দিন সময় দিলে তারপরে সমানতাতে তুমি একদম মাস্টারি করে ফেলতে পারবা। যদি 3-4 দিন সময় না দাও তাহলে মাস্টারি করা পসিবল না। তোমার পসিবল তখনই হবে যখন তুমি টানা 3-4 দিন সময় দিতে পারবা। ওকে, টানা তোমাকে 3-4 দিন সময় দিতে হবে। এবার আসো, এই যে সমানতা আমি তোমাকে পড়াচ্ছি, এই সমানতার ক্ষেত্রে আমাদের প্রকারভেদ তো বুঝতে পারলাম। এখন এই প্রকারভেদের এক একটা ডিটেলসে যাই। তাহলে খেয়াল করো, সমানতার সংজ্ঞা যখন লিখবা তখন এই যে সংজ্ঞাটা আমি লিখে দিছি এটা ফলো করার ট্রাই করবা, যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হতে পারে, ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন হতে পারে, আলোর প্রতি ভিন্নরূপ আচরণ হতে পারে, এবং এগুলার কারণে ভৌত এবং রাসায়নিক ধর্মের যে পার্থক্য দেখা যায় সেই যৌগগুলাকে পরস্পরের সমানুবলী এবং প্রক্রিয়াকে বলি হচ্ছে সমানতা। এবার মজার ব্যাপার দেখো, এই যে গাঠনিক সংকেত ভিন্ন না, এইটা থেকে আসে হচ্ছে আমার গাঠনিক সমানতা। ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন, এইটা থেকে আসে হচ্ছে আমার জ্যামিতিক সমানতা। আলোর প্রতি ভিন্নরূপ আচরণ, এইটা থেকে আসে হচ্ছে আমার আলোক সক্রিয় সমানতা। অর্থাৎ সমানতার ক্ষেত্রে আণবিক সংকেত সবার ক্ষেত্রেই সেম হবে, বাট আণবিক সংকেতের সাথে যদি এইটা ভিন্ন হয় তাহলে এই সমানু, যদি এইটার সাথে এইটা ভিন্ন হয় তাহলে এই সমানু, এইটার সাথে যদি এইটা ভিন্ন হয় তাহলে এই সমানু। বুঝতে পারছো? তাহলে এই যে 3 প্রকার ভিন্নতার কথা আমি এখানে উল্লেখ করে দিছি, এই 3 প্রকার ভিন্নতাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই 3 প্রকারের ভিন্নতাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো এই ওয়ার্ডগুলা ভালো করে মুখস্থ করা জরুরি। এখন বলবা ভাই প্রথমে মুখস্থ করতে বলছেন, বুঝাচ্ছেন না। দেখো, আমরা যখন প্রকারভেদ পড়বো তখন আমাদের এটা এমনি মুখস্থ হয়ে যাবে, এমনি মুখস্থ হয়ে যাবে, এমনি তুমি বুঝতে পারবা। বুঝতে পারছো? সো এমনি তুমি বুঝতে পারবা প্রত্যেকটা জিনিস। আমরা এখনই প্রকারভেদের ভিতর ঢুকবো, একটা একটা করে ভেঙে দেখবো। সো টোটাল সমানতা যেই অংশটা আছে সেই অংশটাকে আমরা এই একটা স্লাইডে সামারাইজ করে ফেলতে পারি। প্রথমে ভিজুয়ালাইজ করাইলাম সমানতা আসলে কত বড়, কি কি পড়তে হবে। এবার আসো আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, এখানে যা যা লেখা আছে প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা আলাদা ভাবে ফোকাস করব। শুরুতেই আসো, আমাদের প্রথমেই আসবে হচ্ছে গাঠনিক সমানতা। গাঠনিক সমানতা, তো গাঠনিক সমানতার ক্ষেত্রে আমরা এটা সংজ্ঞা কিভাবে লিখব? ঠিক আছে, সংজ্ঞা ভাবে লিখব, যে সমানতার ক্ষেত্রে, দেখো আগে কিন্তু আমরা সমানতার কথা বলে দিছি। সমানতার ক্ষেত্রে কি হয়? সমানতার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে বা এই ভিন্নতার কারণে ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা দেয়। এইটাই হচ্ছে সমানতার মেইন কথা। বাট এই কথাটা যেহেতু আমরা বলে ফেলছি, এখন আমরা ওই বৈশিষ্ট্যের ভিন্নতার এই ব্যাপারটা তুলবো না, ওই ব্যাপারটা বোঝানোর জন্য সরাসরি সমানতা কথাটা বলবো। তো আমরা বলবো যেই সমানতার ক্ষেত্রে, ঠিক আছে, আণবিক সংকেত একই। খেয়াল করো কথাটা এরকম আসবে, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। গাঠনিক সংকেত ভিন্ন, সংকেত ভিন্ন তাকে গাঠনিক সমানতা বলে। গাঠনিক, আমার সাথে সাথে নোট করো, সমানতা বলে।
এবার কথাটা একটু বোঝার চেষ্টা করবা, যখনই আমি প্রথমেই বলে দিছি যে সমানতার ক্ষেত্রে, এই কথাটা দ্বারা বোঝাচ্ছে যে ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা দিবে। সো আমরা শুরুতে যখন বড় সংজ্ঞা লিখছি, এর ভিতরে যে ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য কথাটা উল্লেখ ছিল, ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য কথাটা উল্লেখ ছিল, এটা কিন্তু আর এখন চলে আসতেছে না, এটা কিন্তু এখন আর আসতেছে না। সো খেয়াল করো, এই যে ভৌত এবং রাসায়নিক ধর্মের যে পার্থক্য ব্যাপারটা, এটা এখানে আমাদের ক্লিয়ার, এখানে কিন্তু আর আসবে না। তো এখানে আমরা যখনই বলছি যে সমানতার ক্ষেত্রে, তখন ভৌত রাসায়নিক ধর্মের ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা শুধু একটা জিনিসে ফোকাস করতেছি, যে আণবিক সংকেত যেটা আছে এই জিনিসটা আমাদের সেম থাকছে, আণবিক সংকেত যে জিনিসটা আছে এটা আমাদের সেম থাকছে, কিন্তু গাঠনিক সংকেত যে জিনিসটা এইটা হচ্ছে ভিন্ন। আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে যেই সমানতার ক্ষেত্রে আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাকে আমরা গাঠনিক সমানতা বলতে পারি। তাহলে খেয়াল করো, আমরা প্রথমে সমানতা পড়লাম, এর ভিতরে গাঠনিক সমানতার সংজ্ঞা শিখলাম। এই গাঠনিক সমানতা আবার কয় প্রকার? 5 প্রকার। কি কি? শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকারীমূলক, টটোমারিজম, মেটামারিজম। এটাতে আমরা আসবো, তার আগে আমরা এই সংজ্ঞাটা তো বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই গাঠনিক সমানতার একটা উদাহরণ দিয়ে দেখান না আসলে কেমন হয়। খেয়াল করো, ধরো আমরা এরকম দেখলাম একটা যৌগ, তার গঠন হচ্ছে, সেটা যদি অ্যালকেন হয় তার গঠন হচ্ছে C4H10, এটা হচ্ছে অ্যালকেন। কারণ কি, অ্যালকেনের বেসিক সংকেত হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের বেসিক সংকেত। তো এখানে 4টা যদি হাইড্রোজেন হয়, এই 4টা যদি কার্বন হয়, 10টা হবে হাইড্রোজেন। তাহলে এইটাকে যদি আমি এখন লেখার চেষ্টা করি, এটাকে দেখো ইজিলি এভাবে লেখা যায়, CH3 CH2 CH2 CH3। খেয়াল করো, এই যে আমি একটা যৌগ লিখলাম, এইভাবে যৌগ লেখা তোমাকে শিখতে হবে। এভাবে যৌগ লেখা তুমি যদি না শিখো, তাহলে তুমি জৈব যৌগ কখনোই অ্যাডজাস্ট করতে পারবা না। বলবো ভাই এভাবে যৌগ লেখার মানে কি বুঝাচ্ছেন? দেখো, একটা কার্বনের 4টা হাত থাকে, এটা মাথায় রাখতে হবে। এই 4টা হাতের একটা হাত দেখো এদিকে যদি খুলে যায়, একটা হাত যদি এদিকে খুলে যায়, তাহলে 3টা হাত এখনো খালি থাকে। খেয়াল করো, সেই 3টা হাতে 3টা হাইড্রোজেন আছে। এই কার্বনটার ক্ষেত্রে যদি তুমি খেয়াল করো, এই কার্বনের এদিকে যদি একটা হাত থাকে আর এদিকে একটা হাত থাকে, মানে 2টা হাত খালি হয়ে গেছে, তাহলে 2টা হাতে হাইড্রোজেন বসে। খেয়াল করবা, প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত পূর্ণ আছে, প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত পূর্ণ আছে। এইভাবে লেখা শিখতে হবে। এইভাবে লেখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হয়, যে শুরুর কার্বনে 3টা হাইড্রোজেন থাকে, শেষের কার্বনে 3টা হাইড্রোজেন থাকে, মাঝে যারা বসবে তাদের সবাই 2টা করে হাইড্রোজেন বসে, আর সিঙ্গেল বন্ড হয়। যদি সিঙ্গেল বন্ড হয়, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। বা যদি সিঙ্গেল বন্ডের পরিবর্তে আমরা কোথাও ডাবল বন্ড, ট্রিপল বন্ড দিই, তখন আমাদের এই 4 হাত কাউন্ট করতে হয়, যে 4 হাত পূরণ হয়েছে কিনা, হইলে আমরা মিলাইতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের যৌগ লেখার সিস্টেম, এটা শিখতে হবে, এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। টোটাল জৈব যৌগে তুমি প্রচুর যৌগ লিখবা, লিখতে লিখতে যেন অভ্যস্ত হয়ে যাও। এই জন্য আমি এখানে তোমাকে ব্রিফ করে দিলাম, এটাই বারবার লেখা শিখবা। দেখো, তুমি যদি জৈব যৌগ না লিখে লিখে পড়ো, তুমি কোনোদিনও মনে রাখতে পারবে না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তোমাকে জৈব যৌগে ভালো করতে হলে জৈব যৌগ লিখে লিখে পড়তে হবে, প্রত্যেকটা উদাহরণ লিখতে হবে। থিওরি বোঝার চেয়ে বেশি ইম্পর্টেন্ট থিওরির এক্সাম্পলগুলো লিখে লিখে পড়া। এক্সাম্পলগুলো প্র্যাকটিস করতে করতে থিওরি তোমার মাথায় এমনিই ঢুকে যাবে। সো এক্সাম্পলগুলো লিখে লিখে পড়ার কোনো বিকল্প নাই। এবার আসো, এইটা হচ্ছে আমাদের একটা যৌগ হলো। এখন প্রশ্ন হচ্ছে, এই যৌগটা কি সবসময় এরকম দেখতে? উত্তর হচ্ছে না, এটা অন্যভাবেও লেখা যেতে পারে। কিরকম? খেয়াল করো, CH3 CH, এইটার এই সাইডে একটা হাত আছে। আমরা যদি এরকম চিন্তা করি, এই কার্বনের একটা হাত নিচে আছে, সেই হাতে একটা CH3 আছে, এবং আমি যদি এখানে আরেকটা CH3 বসাই, খেয়াল করো, আগের যৌগ আর এই যৌগ দুইটার ভিতরে তেমন কোনো ডিফারেন্স নেই আণবিক সংকেতের দিক দিয়ে। কেন? এখানে খেয়াল করো, একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন। তো কার্বন সংখ্যা কয়টা? 4টা। হাইড্রোজেন কয়টা? 3 আর 2 5 আর 2 7 আর 3 10। হাইড্রোজেন কয়টা? 10টা। এখানে যদি খেয়াল করো, কার্বন সংখ্যা 1 2 3 4, তো এখানেও আমাদের কার্বন সংখ্যা 4। হাইড্রোজেন কত? 3 আর 1 4 আর 3 7 আর 3 10। তাহলে হাইড্রোজেন কয়টা? 10টা। তাহলে খেয়াল করো, এইটা আর এইটা দুইটার ক্ষেত্রেই কার্বন আর হাইড্রোজেন সমান, তার মানে আণবিক সংকেত একই, তাই না? আণবিক সংকেত একই, কিন্তু চিন্তা করো তো, এইটার গঠন আর এইটার গঠন কি সেম? উত্তর না, সেম না। এইটার গঠন আর এটার গঠন ডিফারেন্স। তাহলে আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ডিফারেন্স। এখন প্রশ্ন হইছে, এই যে গাঠনিক সংকেত ডিফারেন্সের কারণে এটা কি আলাদা যৌগ তৈরি হয়ে গেছে? উত্তর হচ্ছে হ্যাঁ,
আলাদা যৌগ তৈরি হয়ে গেছে। কেন আলাদা হয়েছে? কারণ এর আণবিক সংকেত আর এর আণবিক সংকেত সেম হলেও দুইটার গঠন ডিফারেন্সের কারণে এইটার ধর্ম আর এইটার ধর্ম দুইটার ভিতর তফাৎ হয়ে যাবে। এইটার ভৌত রাসায়নিক ধর্ম এইটার ভৌত রাসায়নিক ধর্ম তফাৎ হয়ে যাবে। তখন এইটাকে আমরা একই যৌগ বলতে পারবো না, বলবো আমরা দুইটা আলাদা আলাদা যৌগ। এটা আলাদা যৌগ, এটা আলাদা যৌগ। ইভেন তুমি যদি নামকরণ করো, নামকরণের ক্ষেত্রেও আলাদা যৌগ। কি এটা দেখো, এটা 1 2 3 4, এটা হচ্ছে বিউটেন, এটা অ্যালকেন বিউটেন। বাট এইটা হচ্ছে দেখো এখান থেকে যদি আমরা নামকরণ করি 1 2 3 নাম্বার কার্বন, দেখো 1 2 3 নাম্বার কার্বন, তিনটা কার্বন। এই 3 নাম্বার কার্বনে দেখো একটা মিথাইল গ্রুপ আছে, বা 2 নাম্বার কার্বনে, তো এটাকে আমরা বলতে পারি 2 মিথাইল 1 2 3, তাহলে কি প্রোপেন। তো এইটার নাম হবে 2 মিথাইল প্রোপেন, তাই না? এটার নাম এটা আসবে। বাট চিন্তা করো 2 মিথাইল প্রোপেন আর এটা কি, এটা হচ্ছে বিউটেন। এটা কি, এটা আসবে হচ্ছে আমাদের বিউটেন। তাহলে দেখো নামও ডিফারেন্স, বাট আণবিক সংকেত কিন্তু সেম। তাহলে আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এই গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে দুইটা যৌগ আলাদা হয়ে গেছে, এবং দুইটা আলাদা আলাদা যৌগের ক্ষেত্রে দুজনের ভৌত এবং রাসায়নিক ধর্মের একটা পার্থক্য তৈরি হয়ে যায়। কি তৈরি হয়? ভৌত এবং রাসায়নিক ধর্মের একটা পার্থক্য তৈরি হয়ে যায়। এই যে ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য তৈরি হয়ে গেল, এই ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্যের কারণে আমরা বলতে পারি এই যৌগ আর এই যৌগ এরা পরস্পরের সমাণু। কি বলতে পারি? এই যৌগ আর এই যৌগ এরা পরস্পরের সমাণু, এবং যেই প্রক্রিয়ায় এই সমাণু তৈরি হয়েছে তাকে বলি আমরা সমানুতা। তাহলে সমানুতা হচ্ছে প্রক্রিয়া, আর পরস্পরের কি? সমাণু। ঠিক আছে, পরস্পরের কি? সমাণু। একজন আরেকজনের সমাণু, যেই প্রক্রিয়ায় তৈরি হয়েছে সেটাকে বলতেছি আমরা সমানুতা। দ্যাটস ইট। আশা করি এই টোটাল ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়েছে। তো প্রথমে আসলো আমাদের গাঠনিক সমানুতা কাকে বলে। এবার হচ্ছে গাঠনিক সমানুতার ভিতরে প্রকারভেদ ছিল। আমরা দেখেছিলাম গাঠনিক সমানুতার ভিতর প্রকারভেদ ছিল শিকল সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, টট্টমারিজম, মেটামরিজম। 5 প্রকার ছিল। এখন আমরা এই গাঠনিক সমানুতার 5টা প্রকারভেদ দেখব। প্রথমে আসো দেখো, আমাদের একটা প্রকারভেদে আমরা পাচ্ছি হচ্ছে শিকল সমানুতা, আরেকটাতে পাচ্ছি হচ্ছে অবস্থান সমানুতা, আরেকটাতে পাচ্ছি হচ্ছে কার্যকরীমূলক সমানুতা। 5 প্রকারের ভিতর 3 প্রকার আমরা প্রথমে লিখছি। সো আসো এই যে প্রকারভেদগুলা দেখতেছি, এইগুলা নিয়ে আমরা একটু বিস্তারিত পড়াশোনা করি। করতেই পারি বিস্তারিত পড়াশোনা, তাই না? আমাদের তো লাগবে। তো খেয়াল করো, প্রথমে আমরা শিকল সমানুতা দেখব। শিকল সমানুতার ক্ষেত্রে আমাদের প্রশ্নটা কি হবে? দেখো, শিকল সমানুতায় হবে এরকম যে, খেয়াল করো, এরকম হবে যে গাঠনিক সমানুতার ক্ষেত্রে, খেয়াল করো, যে গাঠনিক, এভাবে লিখবা, যে গাঠনিক সমানুতার ক্ষেত্রে আণবিক সংকেত সেম, কিন্তু শিকলের কারণে গঠনের ভিন্নতা দেখা দেয়, তাকে আমরা তোমার শিকল সমানুতা বলি। এটার নাম কি? এটার নাম হচ্ছে শিকল সমানুতা। তাহলে আমাদের সংজ্ঞা কি হবে? যে গাঠনিক সমানুতার ক্ষেত্রে, এই যে গাঠনিক সমানুতা কথাটা উল্লেখ করে দিবা, লিখে দিচ্ছি, যে গাঠনিক সমানুতার ক্ষেত্রে, দেখো এইটা কিন্তু গাঠনিক সমানুতার ভিতরে আবার শিকল, তাই না? এই জন্য আমরা গাঠনিক সমানুতা কথাটা উল্লেখ করছি। যে গাঠনিক সমানুতার ক্ষেত্রে আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই, কিন্তু গঠনের ভিন্নতা হবে শিকলের কারণে, কিন্তু শিকলের কারণে গঠনের ভিন্নতা দেখা দেয়। শিকলের কারণে, আমি আমার নিজের ভাষায় লিখে দিচ্ছি, এগুলা বইতে অন্য ভাষায় লেখা থাকতে পারে, বাট তুমি একবার বুঝে গেলে নিজের ভাষায় লিখতে পারবা। শিকলের কারণে গঠনের ভিন্নতা দেখা দেয়, গঠনের ভিন্নতা দেখা দেয়। তাহলে এই সমানুতাকে আমরা শিকল সমানুতা বলতে পারবো। তো এখন শিকল সমানুতার উদাহরণ কি? অলরেডি আমি তোমাকে দেখাই ফেলছি যে শিকল সমানুতার উদাহরণ, আগে যে উদাহরণটা ছিল ওইটাই। আমরা যদি একটা বিউটেন দেখি, বিউটেনে CH3 CH2 বন্ড CH2 বন্ড CH3, এই হচ্ছে আমার যৌগ। এই যৌগের ভিতরে এই যে মিথাইল মূলকটা আছে না, এই মিথাইল মূলকটাকে এখান থেকে সরিয়ে যদি আমি মাঝখানে নিয়ে আনি, এই জায়গা থেকে সরিয়ে যদি আমি মাঝখানে নিয়ে আনি, তাহলে এই জায়গার একটা হাইড্রোজেন, খেয়াল করো, এই জায়গাতে আমাদের এই জায়গায় যেই CH2 আছে না, এই CH2 এর একটা হাইড্রোজেন আমাদের কি ঘটবে? এই পাশে চলে যে CH3 গঠন করবে, আর এই CH3টা এর নিচে চলে আসবে।
কেন? কারণ এই CH3 নিচে আসলে আমার এই কার্বনের 4টা হাতও ফিল আপ হয়ে যাচ্ছে, এই হাইড্রোজেন এই সাইডে চলে গেলে এদিককার 4টা হাতও ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করো, এই যে কার্বন, এই প্রথমের যে কার্বন আর পরের যে কার্বন, এই দুইটার ভিতরে পার্থক্য কি? জাস্ট আমাকে একটু বুঝাও যে এই যে কার্বন, এই যে অংশটা, এইটা এবং এই যে অংশটা, এই দুইটার ভিতর পার্থক্য কি? পার্থক্য খুব সিম্পল, এখানে কোনো শিকল নেই, এখানে শিকল আছে। এইটার আণবিক সংকেত, এইটার আণবিক সংকেত আর এটার আণবিক সংকেত দুইটাই সেম, কিন্তু এইটা এবং এইটার গঠন ডিফারেন্স হয়েছে শিকলের কারণে। তাহলে গঠনের যে ডিফারেন্স, এই গঠনের ডিফারেন্স শিকলের কারণে যেহেতু হয়েছে, এজন্য এটাকে আমরা শিকল সমানতা বলি। তাহলে দেখো, দুইটা যৌগের গঠনের ডিফারেন্স হয়েছে শিকলের কারণে, তাহলে শিকলের কারণে যেহেতু সমানতা সৃষ্টি হয়েছে, এই জন্য আমরা এই সমানতাটাকে বলতে পারবো হচ্ছে শিকল সমানতা। এই সমানতাকে কি বলতে পারবো? এই সমানতাকে বলতে পারবো শিকল সমানতা। তো শিকল মানে হচ্ছে চেইন, চেইন, ঠিক আছে? ইংলিশে যদি বলি, ইংলিশে এটা হচ্ছে চেইন, চেইন হচ্ছে আমাদের শিকল। আর সমানতার ইংলিশ কি? সমানতার ইংলিশ হচ্ছে আইসোমারিজম। এটা মুখস্থ করবা, আইসোমারিজম। আইসোমারিজম হচ্ছে আমাদের সমানতার ইংলিশ। তাহলে একটা হচ্ছে চেইন বা শিকল সমানতা, চেইন বা শিকল সমানতা, তো চেইন আইসোমারিজম এভাবে ইংলিশে বলা যায়। এবার আসো অবস্থান, অবস্থান সমানতা। অবস্থান সমানতা মানে প্রথমেই প্রশ্ন আসে আসলে ভাইয়া কিসের অবস্থান? তো আমরা প্রথমে এটা নাম দিলাম অবস্থান সমানতা। তো প্রথমেই তোমার কাছে প্রশ্ন আসবে কিসের অবস্থান, যে অবস্থান সমানতা লিখছি, কিসের অবস্থান? উত্তর হচ্ছে কার্যকরী মূলকের অবস্থান। উত্তর কি? কার্যকরী মূলকের অবস্থান, ঠিক আছে? কার্যকরী মূলকের অবস্থান। তো এখানেও তুমি সংজ্ঞা লিখবা কিভাবে? যে গাঠনিক সমানতায় কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে সমানতা সৃষ্টি হয় তাকে অবস্থান সমানতা বলে। যে গাঠনিক সমানতার ভিতর, মানে এখন কিন্তু আমরা গাঠনিক সমানতার ভিতরে আছি, তাহলে যে গাঠনিক সমানতায় কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে, কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে সমানতা সৃষ্টি হয় তাকে আমরা অবস্থান সমানতা বলি। তাহলে এখানে আমাদের অবস্থান কিসের অবস্থান? কার্যকরী মূলকের অবস্থান। কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতা আমাদের এখানে মেইন ফ্যাক্টর। বুঝতে পারছো? কিসের অবস্থান? কার্যকরী মূলকের অবস্থান। এখন একটা উদাহরণ দিই, তারপরে ভালো বুঝবা। ধরে নাও এখানে আমাদের একটা যৌগ আছে CH3 CH2 CH2OH, এটা হচ্ছে একটা অ্যালকোহল। কেন অ্যালকোহল? কারণ শেষে OH আছে। এখন কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল? দেখো 1 2 3, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে আমরা জানি 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ। প্রোপ হওয়ার কারণে এখানে আমাদের প্রোপানল তৈরি হচ্ছে। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে প্রোপানল। প্রোপানল। যেহেতু অ্যালকোহল, অ্যালকোহল থাকলে নামের শেষে নল বা অল আসে, অল যুক্ত হয়, ওএল, অল যুক্ত হয়, বা বাংলায় বললে অল যুক্ত হয়। তাহলে এটা হচ্ছে প্রোপানল, অ্যালকোহল, তাই না? তাহলে এটা হচ্ছে প্রোপানল। এখন এই যে প্রোপানল, এই ওএইচটা কয় নাম্বার কার্বনে আছে? খেয়াল করো, এটা যেহেতু এই সাইডে আছে, তো যেই সাইডে কার্যকরী মূলক, এই দিক থেকে যদি আমরা কাউন্ট করি, এটা খেয়াল করো 1 2 3, এভাবে আমরা নাম্বারিং করতে পারবো। তাহলে এটা 1 নাম্বার কার্বনে আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি সবসময় 1 নাম্বার কার্বনে থাকতে পারবে? হ্যাঁ, সবসময় থাকতে পারবে, আবার চাইলে চেঞ্জও করতে পারবে। চেঞ্জ যদি করে, চেঞ্জ করলে কি হবে? খেয়াল করো, CH3 CH বন্ড CH3, এখান থেকে হাইড্রোজেন এখানে চলে গেছে, আর এই OH-টা এখন এই নিচে চলে আসছে। খেয়াল করো, এখন কি হইছে? এখান থেকে একটা হাইড্রোজেন এখানে গেছে, এই OH-টা নিচে আসলে, তাহলে এখান থেকে হাইড্রোজেন এখানে গেলে এখানে 3টা হয়ে যায়, এই OH-টা নিচে আসলে এখানে OH হয়ে যায়, এখানে হাইড্রোজেন একটা কমে যায়, দেখো কার্বনের 4টা হাত ফিল আপ হইছে, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা, 3টা হাত, হাইড্রোজেন একটা হাত, 4টা হাত। তো এইটাকে বলে প্রোপানল। এবার খেয়াল করো তো, এখন যদি তুমি নাম্বারিং করো, এইটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, তাহলে এখন কার্যকরী মূলক 2 নাম্বার কার্বনে চলে গেছে না? কার্যকরী মূলক যদি 2 নাম্বার কার্বনে যায়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে প্রোপানল 2। প্রোপানল 2 কেন? কারণ 2 নম্বর কার্বনে কার্যকরী মূলক আছে। এই যে প্রোপানল 2 পাইলাম, এখানে আসলে ভিন্নতা কিসের আসলো? উত্তর হচ্ছে এই OH কার্যকরী মূলকের অবস্থান, একটা 1 নম্বরে ছিল, একটা 2 নম্বরে গেছে, তাহলে OH কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়ে গেছে, একটা 1 নম্বরে ছিল, একটা 2 নম্বরে গেছে, সো OH কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়ে গেছে। তো যখনই আমরা অবস্থান সমানতা এইটা সংজ্ঞা দিব, তখন আমরা বলবো যে কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে, কার্যকরী মূলকের, শর্টে লিখলাম, হ্যাঁ,
বাট তুমি লেখার সময় নিজে যখন খাতায় লিখবা তখন ব্রডে লিখবা, আমি তোমাকে বোঝানোর জন্য শর্টে লিখছি। কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানুতা সৃষ্টি হয় তাকে আমরা কি বলছি? অবস্থান সমানুতা। তাহলে অবস্থান সমানুতার ক্ষেত্রে আমরা উদাহরণ দেখলাম, জাস্ট কিছু না, আমরা কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতা তৈরি করছি। এখানে এক নাম্বার কার্বনে ছিল অবস্থান, এখানে আমাদের 2 নাম্বার কার্বনে অবস্থান গেছে, সো অবস্থানের ভিন্নতা চলে আসছে। তাহলে এই অবস্থানের ভিন্নতার কারণে আমরা এখানে কার্যকরী মূলক সমানুতা, এই অবস্থান সমানুতা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে যখনই অবস্থান সমানুতা আসবে তখন তোমার মাথায় প্রশ্ন আসবে কিসের অবস্থান? উত্তর হচ্ছে কার্যকরী মূলকের অবস্থান। কার্যকরী মূলকের অবস্থান জাস্ট চেঞ্জ করে ফেলছি। এবার এর কি আর উদাহরণ নেই? ডেফিনেটলি বহুত উদাহরণ আছে, আমরা যে কোনো কিছু চাইলেই চেঞ্জ করে এর তোমার হচ্ছে যে উদাহরণ দিতে পারবো। যেমন ধরো আমরা যদি এরকম নিই CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এইটা একটা অ্যালকিন, ডাবল বন্ড আছে অ্যালকিন, সো ডাবল বন্ড বিশিষ্ট একটা অ্যালকিন যেটা নিলাম, এখানে কার্যকরী মূলকের অবস্থান তুমি যদি দেখো 1 2 3 4, তো আমার কার্যকরী মূলকের অবস্থান দেখো 1 নাম্বার কার্বনে। এখন যদি আমি এই জায়গা থেকে অবস্থানটা চেঞ্জ করে আমি কিন্তু অন্য জায়গায় আনতে পারি। CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3, দেখো আগের সংকেত আর পরের সংকেত সেম, শুধু কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন হয়েছে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এখন দেখো কার্যকরী মূলকের অবস্থান 2 নাম্বার কার্বনে চলে আসছে। তার মানে হচ্ছে, একটু তুমি যদি জাস্ট খেয়াল করো, এখানে আমাদের এই টোটাল যৌগে কার্যকরী মূলকের অবস্থান ছিল এই জায়গায়, আর এই টোটাল যৌগে কার্যকরী মূলকের অবস্থান গেছে এই জায়গায়। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে জাস্ট কার্যকরী মূলকের অবস্থান। তো তুমি যদি কখনো কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ করতে পারো, অবস্থান চেঞ্জের কারণে যেই সমানুতা পাবা তাকে আমরা বলবো হচ্ছে অবস্থান সমানুতা। আচ্ছা বলো তো, আমি কি খুব ফাস্ট যাচ্ছি নাকি স্লো? ঠিকঠাক যাচ্ছি বলো তো, আমাকে একটু কমেন্টে জানাও। ফাস্ট যাচ্ছি নাকি স্লো ঠিকঠাক যাচ্ছি? বুঝতে পারতেছো কিনা? যদি ক্লিয়ার হয়, বুঝতে পারো, তাহলে আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া ইয়েস ভাইয়া ক্লিয়ার, সব বুঝতে পারছি। আর যদি না বুঝতে পারো তাহলে আমি আরো স্লো যাব দরকার হইলে, এবং তোমাদেরকে আরো বুঝায় তারপরে যাব। কোনো একটা বাচ্চাও যাতে না বুঝে টপিক আগায়, হ্যাঁ, সবাই আমার সাথে সাথে বুঝে তারপরে আগাবা। আর তোমরা অর্গানিক কেমন করতেছো, যদি খুব ভালো বুঝো তাহলে তোমার ফ্রেন্ডদের একটু রেকমেন্ড করবা, সবাই হচ্ছে যেন জয়েন করে। আমরা অলমোস্ট 60 জন বাচ্চা, মানে 60 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করতেছি। সো এটা যদি কয়েকশো হয় তাহলে আমার খুব ভালো লাগবে, কারণ কয়েকশো হলে টাকাও আসবে, আবার হচ্ছে যে অনেক অনেক স্টুডেন্টকে পড়াইতে মজা লাগে। যেমন ধরো তোমাদের ফ্রি গ্রুপে 1400 স্টুডেন্ট পড়াচ্ছি, মজাই লাগে, এই জন্য আমার ফ্রি কোর্স নিতেই বেশি মজা লাগে। স্টুডেন্ট বেশি হয়, ফিডব্যাক বেশি পাওয়া যায়, অনেক স্টুডেন্ট লাইভে থাকলে মজা লাগে। ঠিক আছে, সো সবাইকে একটু ইয়া করো। ক্লিয়ার ভাইয়া? ফুল ক্লিয়ার, ওকে। মাহিন বলছে ফুল ক্লিয়ার। সো তোমরা জাস্ট একটু ফ্রেন্ডের সাজেশন করবা যে ভাইয়া অনেক গুছিয়ে পড়ায়, আমি তো তোমাদের অনেক গুছিয়ে পড়ানোর চেষ্টা করছি, তো গুছিয়ে পড়ানোর চেষ্টা করি সব সময়, তো একটু জাস্ট সাজেস্ট করো, হ্যাঁ। আচ্ছা, এইসব বিষয় নিয়ে কথা না বলি, এবার আসি আমাদের 3 নাম্বার সমানুতায়। 3 নাম্বার সমানুতা হচ্ছে আমাদের কার্যকরী মূলক সমানুতা। খেয়াল করো, আগে ছিল অবস্থান সমানুতা, আগে যখন অবস্থান সমানুতা ছিল তখনও এখানে কার্যকরী মূলক কথাটা চলে আসছিল, বাট কার্যকরী মূলক ফিক্স ছিল, সেইটার অবস্থান পরিবর্তন হচ্ছিল। তাহলে খেয়াল করো, যখন আমি অবস্থান নিচ্ছি তখন কিন্তু আমাদের এই কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ, খেয়াল করো, তখন আমাদের এই জায়গায় কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ যেটা আছে এটা ফিক্সড, এইটা ফিক্সড, এর অবস্থান ভিন্ন। এর অবস্থান কি? অবস্থান ভিন্ন। কার্যকরী মূলক ফিক্সড, ফাংশনাল গ্রুপ, এফজি মানে সবসময় বুঝবা এফ তে ফাংশনাল, জি তে গ্রুপ, যেটার বাংলা হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলক এইটা ফিক্স, বাট এর অবস্থান ভিন্ন। বাট যখন আমি কার্যকরী মূলক সমানুতায় যাব, যখন আমার সমানুতার নামই কার্যকরী মূলক সমানুতা, তখন আমাদের কার্যকরী মূলক এইটার মূলক চেঞ্জ হবে, কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ চেঞ্জ হবে। বুঝতে পারছো? কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ চেঞ্জ হবে। সো কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ যদি চেঞ্জ হয় তখন তাকে আমরা কার্যকরী মূলক সমানুতা বলি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া উদাহরণ দেন, কোনটা কার্যকরী মূলক সমানুতা, বা হচ্ছে তোমার কার্যকরী মূলক সমানুতা কাকে বলবো? এটা খুব সিম্পল উদাহরণ, একটা উদাহরণ যদি দেখাই,
খেয়াল করো CH3 CH2 CH2OH নিলাম আমি অ্যালকোহল, কি নিছি? অ্যালকোহল নিছি। এই জায়গায় তুমি যদি খেয়াল করো আমার লাস্টে যেই ইয়াটা আছে, মূলকটা আছে, মূলকটা OH, এই OH মূলককে ইজিলি চেঞ্জ করা যায়। কিভাবে চেঞ্জ করা যায়? তুমি চাইলে এই হাইড্রোজেনকে এর ভিতরে ঢোকাই দিতে পারো আর এই অক্সিজেনকে মাঝখানে ঢোকাই দিতে পারো। কিভাবে? এই দেখো খেয়াল করো CH3 CH2, তারপরে এই অক্সিজেনকে মাঝখানে ঢুকায়ে, এই অক্সিজেনের তো দুইটা হাত, এক হাত এদিকে যাবে আর এক হাত ওইদিকে যাবে, CH3 CH2O, এই হাইড্রোজেনকে এখানে দাও, দেখো CH3 হয়ে যাবে। এবার তুমি যদি কাউন্ট করো, খেয়াল করো এখানে কার্বন ছিল একটা দুইটা তিনটা, এখানেও দেখো কার্বন একটা দুইটা তিনটা, এখানে অক্সিজেন ছিল একটা, এখানে অক্সিজেন একটা, এখানে হাইড্রোজেন ছিল 3 আর 2 5 আর 2 7 আর 1 8, এখানেও হাইড্রোজেন দেখো 3 আর 3 6 আর 2 8। তাহলে উপরে আর নিচে দুইটারই আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেত ডিফারেন্স। কিন্তু সেই গাঠনিক সংকেতের ডিফারেন্স তৈরি হয়েছে কার জন্য? প্রশ্ন হচ্ছে গাঠনিক সংকেতের ডিফারেন্স তৈরি হয়েছে কার জন্য? আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ডিফারেন্স। গাঠনিক সংকেতের ডিফারেন্স তৈরি হয়েছে, খেয়াল করো, এই কার্যকরী মূলকের জন্য। আজান দিচ্ছে, আমরা আজানের জন্য একটা ব্রেক নিব। তো এটা আমি জাস্ট একটু বলে শেষ করি। খেয়াল করো এখানে কার্যকরী মূলক ছিল অ্যালকোহল, অ্যালকোহল, এখানে কার্যকরী মূলক হচ্ছে ইথার। তাহলে খেয়াল করো অ্যালকোহল আর ইথার কি সেম? না, সেম না, ভিন্ন ভিন্ন জিনিস। তো এখানে আমরা অ্যালকোহল এবং ইথার যেহেতু ভিন্ন ভিন্ন জিনিস পাচ্ছি, তার মানে এখানে কার্যকরী মূলক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কার্যকরী মূলক চেঞ্জ হওয়ার কারণে যেই গাঠনিক সমানতা সৃষ্টি হয় তাকে আমরা কার্যকরী মূলক সমানতা বলতে পারি। ওকে, সো এইটার আরো উদাহরণ দেখাবো একটু পরে, আজানের ব্রেক নিয়ে তারপর আমরা উদাহরণ দেখি। তোমাদের কমেন্ট পড়ে আসি ততক্ষণে। তোমার হচ্ছে ক্লাস নিতে নিতে একজন ভর্তি হয়েছে অর্গানিকে, যদি রিকোয়েস্ট দেয় অ্যাপ্রুভ করে দিও।
ওকে, সো আমাদের এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, তাই না? আজান শেষ, এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা আসি হচ্ছে কার্যকরীমূলক সমানতার উদাহরণে। খেয়াল করো, সবসময় মাথায় রাখবা, যদি কখনো তুমি অ্যালকোহল পাও, অ্যালকোহল পাইলে অ্যালকোহল থেকে ইথারে কনভার্ট করা যায়, অ্যালকোহল থেকে ইথারে কনভার্ট করা যায়। কোথাও যদি অ্যালকোহল পাও, অ্যালকোহল যেটাই থাকুক ওটার OH থেকে O তে কনভার্ট করা যাবে, অ্যালকোহল থেকে ইথারে কনভার্ট করা যায়। যেহেতু অ্যালকোহল থেকে ইথারে কনভার্ট করা যায়, দ্যাট মিন্স এই অ্যালকোহল এবং ইথার পরস্পর কার্যকরীমূলক সমানতা দেয়। সেম ভাবে তুমি যদি অ্যালডিহাইড পাও কোথাও, অ্যালডিহাইড থেকে কিটোনে রূপান্তর করা যায়, অ্যালডিহাইড থেকে কিটোনে রূপান্তর করা যায়। সো কোথাও যদি তুমি অ্যালডিহাইড পাও, অ্যালডিহাইড থেকে কিটোনে রূপান্তর করা যাবে, এরাও আমাদের কার্যকরীমূলক সমানতা, এই কার্যকরীমূলক সমানতা দিবে বা ফাংশনাল গ্রুপ সমানতা তোমাকে দিবে। ওকে, সো কার্যকরীমূলক সমানতার ক্ষেত্রে এই যে অ্যালডিহাইড কিটোন, এটা একটা উদাহরণ দেখি। সাপোজ ধরো এরকম দেয়া আছে CH3, তারপর হচ্ছে CH2, তারপর হচ্ছে CHO। এটা একটা অ্যালডিহাইড, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মানে হচ্ছে এটা আমাদের প্রোপানেল, মিথেন ইথেন প্রোপেন, প্রোপেন থেকে প্রোপানেল। মজার ব্যাপার হইতেছে এই জায়গার যে এই হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটা এখানে চলে আসে, আর এই সিওটা মাঝখানে দিয়ে দাও, মাঝখানে দিয়ে দিলে দেখো CH3 CO CH3, দেখো এইটা এবং এইটা, উপরেরটা এবং নিচেরটা, দুইটারই আমাদের আণবিক সংকেত সেম, কিন্তু গঠন ভিন্ন। এবং এই গঠন ভিন্নতার কারণে তোমার এখানে ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা দেয়, ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা দেয়। তাহলে এই যে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেতের মানে আণবিক সংকেত সেম কিন্তু গঠন ভিন্নতার কারণ কি? প্রশ্ন হচ্ছে কারণ কি? কারণ হচ্ছে খেয়াল করো, ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক। এখানে ফাংশনাল গ্রুপ CHO, এখানে ফাংশনাল গ্রুপ কি CO। তাহলে দেখো আমাদের এখানে ভিন্নতা আসছে ফাংশনাল গ্রুপে, সো সেই ফাংশনাল গ্রুপ একটা আমি CHO পাচ্ছি, আরেকটা CO পাচ্ছি। তো এই যে ফাংশনাল গ্রুপ ভিন্ন, এই ফাংশনাল গ্রুপের ভিন্নতার কারণে যেই সমানতা সৃষ্টি হয় তাকে আমরা কার্যকরীমূলক সমানতা বলি। যেই সমানতা সৃষ্টি হয় তাকে আমরা কার্যকরীমূলক সমানতা বলি। ওকে, তাহলে আমরা এখানে কি ধরনের সমানতা দেখলাম? 3 টাইপের সমানতা দেখলাম। প্রথমে গাঠনিক সমানতা দেখলাম, তারপরে অবস্থান সমানতা দেখলাম, তারপরে কার্যকরীমূলক সমানতা দেখলাম। এবং আমি একদম ধরে ধরে ভেঙে ভেঙে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এই কথাগুলা তুমি যদি একবার বুঝে নিতে পারো তাহলে আর কখনো প্রবলেম হবে না। ওকে, আর কখনো প্রবলেম হবে না, তুমি পারবা। সো দ্যাটস ইট। আমরা এখানে তোমার হচ্ছে কার্যকরীমূলক সমানতা এই অংশটা দেখে ফেলছি। এবার আসো কার্যকরীমূলক সমানতা এইটার পরে আমরা আমাদের পরবর্তী পার্টে যাব। পরবর্তী পার্ট খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে টটোমারিজম। পরবর্তী পার্ট খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা কি? সেটা হচ্ছে টটোমারিজম। আমরা এখন পরবর্তী পার্ট টটোমারিজম দেখব। ওকে, সো টটোমারিজমের ক্ষেত্রে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, টটোমারিজম এইটা মানে কি খেয়াল রাখো। টটোমারিজমকে আমি সবসময় মনে রাখি একটা টেকনিক খাটায়। টেকনিকটা কি? টটোমারিজম এই কথাটাকে আমি মনে রাখি হচ্ছে গ, এটা টগ, এই কথাটা আমি সবসময় মনে রাখি। যখনই টটোমারিজম কথাটা আসে তখনই আমি মনে রাখি টগ। কেন? কারণ মেটামারিজম এবং টটোমারিজম আমার গুলায় যায়, তো গুলায় যায় এই জন্য আমি কি মনে রাখি? টগ। টতে হচ্ছে টটোমার বা টটোমারিজম, টতে কি? টটোমারিজম। আর গতে কি? গতে হচ্ছে গতিশীল। ঠিক আছে, গতিশীল। তো এই যে গতিশীল এবং টটোমারিজম মানে টটোমারিজম গতিশীল, এই ব্যাপারটা আমি যদি একবার মনে রাখতে পারি তখন আমাকে একটা লাইন মনে রাখতে হবে। লাইনটা কি? লাইনটা হচ্ছে গতিশীল কার্যকরীমূলক সমানতা। গতিশীল কার্যকরীমূলক সমানতা। তো আগের মতো তোমার এটাও কার্যকরীমূলকই সমানতা, বাট এর সাথে একটা এক্সট্রা কথা হচ্ছে গতিশীল কার্যকরীমূলক সমানতা। হ্যাঁ, একজন মেবি ইয়া করছিল। হ্যাঁ, তো একজন ইয়া হচ্ছে এটা কি? গতিশীল কার্যকরীমূলক সমানতা। তো খেয়াল করো, গতিশীল কার্যকরীমূলক সমানতা, ওকে একটু অ্যাড করে দাও। গতিশীল কার্যকরীমূলক সমানতা এইটার ক্ষেত্রে ঘটনা কি ঘটবে?
খুব সিম্পল, টেলিগ্রামে আমি পরে অ্যাড করে দেবো না, জাস্ট ফেসবুক লিঙ্ক দাও, দিয়ে অ্যাড করে দাও। তো এটার ক্ষেত্রে ঘটনা কি ঘটবে আমরা একটু ঘটনাটা বোঝার চেষ্টা করি। গতিশীল কার্যকরীমূলক সমানতার ক্ষেত্রে তোমার সবসময় মাথায় রাখতে হবে যে এখানে তোমার কার্যকরীমূলক গতিশীল সাম্য অবস্থায় থাকবে। গতিশীল সাম্য অবস্থা, আরেকটা নতুন ওয়ার্ড বললাম, গতিশীল সাম্য অবস্থা, সাম্য অবস্থা এটাই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই গতিশীল সাম্য অবস্থা জিনিসটা কিভাবে? অর্গানিক কোর্স না, বাউন্স ব্যাক না তো। ওকে, এই মাঝখানে ঝামেলা করতেছে বুঝছো। আচ্ছা, বলছে ভাইয়া হাইড্রোজেন কিভাবে CH2 তে যায়, কিভাবে যায় এগুলো আমরা বিক্রিয়া পার্টে দেখব। এখানে আমাদের বিক্রিয়া পার্টে তো আমরা দেখতেছি না, এখানে আমরা দেখতেছি যে এইটা একটা আলাদা যৌগ, এটা একটা আলাদা যৌগ। হ্যাঁ, এই CHO আর CO এইটা একটা আলাদা যৌগ, এটা একটা আলাদা যৌগ। হ্যাঁ, যায় মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে এটা আলাদা একটা যৌগ, এটা একটা আলাদা যৌগ। এখন তুমি যদি বলো যে আমি আমি এবং আমার যমজ ভাই, মানে ধরো একদম আমার মতো দেখতে যমজ ভাই, এখন প্রশ্ন হচ্ছে আমার এখানকার তিল কিভাবে ওর ওখানকার যায়? যায় না তো, জন্মগতভাবেই আমি ওর মতো, বাট মানে আমার তিল আছে ওর নাই, এরকম ব্যাপারটা এরকম। জন্মগতভাবেই আমরা দুজন দুই রকম, কিন্তু যেহেতু আমাদেরকে ক্যাটাগরাইজ করা যাচ্ছে যে আমার এবং তার ভিতরে এতগুলা ধর্মের মিল আছে আর এতগুলা ধর্মের মিল নাই, এই জন্য আমরা দুজনের ভিতরে একটা সম্পর্ক নিরূপণ করতে পারছি। আমি এখানে যেটা দেখালাম এটা হচ্ছে তুমি জাস্ট মনে রাখার জন্য যে এইটা আর এইটা একই জিনিস। এই CH এর যে হাইড্রোজেন এটা এখানে যে যদি এই সাইডে চলে যায় তাহলে একই জিনিস, যৌগ একই থাকতেছে, একটা হয়ে যাচ্ছে অ্যালডিহাইড একটা কিটোন, এবং এইটা দুজন পরস্পরের সমান। ঠিক আছে, ফলে এটা যায় না তো, যাবে যখন বিক্রিয়া করব বিক্রিয়ার নিয়ম অনুসারে যাবে। এখানে কোনো বিক্রিয়া হচ্ছে না তো, এখানে আমরা দুইটা যৌগ যে একই যৌগ মানে যাদের আণবিক সংকেত সেম সেইটা আমরা বোঝাচ্ছি এই জায়গা থেকে এই জায়গায় গেছে তার মাধ্যমে। আর আমরা বলতেছি যে গঠন ডিফারেন্স, এবং গঠন ডিফারেন্সের কারণে যৌগ দুইটা ভিন্ন হয়ে গেছে, পরস্পরের সমানও হয়ে গেছে। ঠিক আছে, এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি যাতে তুমি সিম্পল ওয়েতে জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারো। ওকে, এবার আসো আমরা যেখানে ছিলাম টটোমারিজমের ক্ষেত্রে মনে রাখবা টগ, টগ মানে কি? গতে গতিশীল, টতে টটোমারিজম। সো টটোমার মানেই হচ্ছে গতিশীল কার্যকরীমূলক হবে, যেটা গতিশীল সাম্য অবস্থায় থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই গতিশীল সাম্য অবস্থা কি জিনিস? খেয়াল করো, গতিশীল সাম্য অবস্থা হচ্ছে একটা যৌগ আছে CH3 CH3 CO CH3, এইটা হচ্ছে একটা যৌগ, এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে কিটোন যৌগ, কিটোন যৌগ। এখন ব্যাপার হচ্ছে এরকম, এই কিটোন যৌগে যে CO মূলকটা আছে না, এই CO মূলকটা এইভাবে থাকে, কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড আকারে থাকে। কি থাকে? কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড আকারে থাকে। এবার পাশে যেই CH3 আছে না, এইটা আমার হচ্ছে মূলক, আর এটা হচ্ছে মূলকের পাশের কার্বন। তো মূলকের পাশের কার্বনকে আমরা আলফা কার্বন বলি, মূলকের পাশের কার্বনকে আমরা কি বলি? আলফা কার্বন। আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে এটাকে আমরা আলফা হাইড্রোজেন বলি। তাহলে খেয়াল করো, মূলকের পাশের কার্বনকে আমরা আলফা কার্বন বলি। আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে এই হাইড্রোজেনকে আমরা বলি হচ্ছে আলফা হাইড্রোজেন। খুব সিম্পল, আলফা হাইড্রোজেন। সো যদি আমাদের CO মূলক, খেয়াল করো এই CO কিটোন মূলকের পাশে কখনো আলফা কার্বনে আলফা হাইড্রোজেন বিদ্যমান থাকে, সেই হাইড্রোজেনকে আমরা আলাদা করে এভাবে লিখতে পারবো, CH2 এইভাবে লিখতে পারবো। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে আলফা হাইড্রোজেনটা লিখলাম না, এই আলফা হাইড্রোজেন হয় হচ্ছে অম্লধর্মী, মানে এটা প্লাস হয়, আর এই যে অক্সিজেন হয় হচ্ছে ঋণাত্মক, ডেল মাইনাস। সো ডেল মাইনাস যদি হয় তাহলে এরা বিক্রিয়া করে এই হাইড্রোজেনটা এখানে চলে আসতে পারে, এখানে চলে আসতে পারে। যদি চলে আসে তখন যেটা ঘটে এই জায়গাতে CH3 C, এই জায়গাতে অক্সিজেন তখন OH এ কনভার্ট হয়ে যায়, সাথে আমাদের এখানে CH2 থাকে, সাথে আমাদের কি থাকে? CH2। তো এই যে CH2 হলো, এখানে একটা হাত ভেঙে গেল না, একটা হাত খুলে গেল না, উপরে ডাবল বন্ড, এই ডাবল বন্ড এই সাইডে চলে আসে, এই ডাবল বন্ড এই সাইডে চলে আসে। তো যেমন এই হাইড্রোজেন এখান থেকে উঠে এখানে চলে আসলো, আবার এই হাইড্রোজেন নেমে এখানেও চলে আসতে পারে, এসে আবার আগের মতো যৌগ গঠন করতে পারে। মানে ব্যাপার হয় এরকম, এই যৌগটা ছিল কিটো যৌগ, এই যৌগটা কি ছিল? এটা ছিল কিটোন, কিটো যৌগ বলে এটাকে। কিটোন মানে কিটোন থেকে আমরা পাচ্ছি হচ্ছে কিটো যৌগ। আর এখানে যে যৌগটা পাইলাম আমরা, এই যৌগটার ক্ষেত্রে সমস্যা যেটা হয় যে এইটাতে খেয়াল করো অ্যালকিনের ইন আছে আর অ্যালকোহলের অল আছে, তো এই যৌগটাকে বলে হচ্ছে ইনল যৌগ। এটাকে কি বলে? ইনল যৌগ। তাহলে একটা গেল আমার কিটো যৌগ,
একটা গেল আমার কিটো যৌগ আর একটা গেল ইনল যৌগ। তো এর মাঝখানে একটা গতিশীল সাম্য অবস্থা তৈরি হয়। গতিশীল সাম্য অবস্থা মানে কি? কার্যকরী মূলকের গতিশীল সাম্য অবস্থা। কার্যকরী মূলক OH থেকে ইনলে কনভার্ট হয়ে গেছে, OH থেকে ইনলে কনভার্ট হয়ে গেছে, মানে CO থেকে ইনলে কনভার্ট হয়ে গেছে, OH থেকে না, কিটো থেকে ইনলে কনভার্ট হয়ে গেছে, আবার ইনল থেকে কিটোতে কনভার্ট হইতে পারে, মানে এই দিক থেকে এই দিকে যাইতে পারে, এদিক থেকে আবার এদিকে ফিরে আসতে পারে। যদি এদিক থেকে এইদিকে যাইতে পারে আর এদিক থেকে এদিকে ফিরে আসতে পারে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে গতিশীল কার্যকরীমূলক সমানুতা। এটাকে কি বলবো? গতিশীল কার্যকরীমূলক সমানুতা বা গতিশীল তোমার হচ্ছে সাম্য অবস্থা আছে, এই জায়গাতে গতিশীল সাম্য অবস্থা আছে, এইটাকে বলা হচ্ছে টটোমারিজম। কি বলে? টটোমারিজম। তো যখন টটোমারিজম ঘটবে তখন আমি মনে রাখবো যে যখন টটোমারিজম, টটোমারিজম মানেই হচ্ছে এখানে গ আছে, টগ, গতে গতিশীল। গতিশীল মানে কি? সিও থেকে সিওএইচ বা হচ্ছে যে কিটো থেকে ইনল। আমি এটাকে এভাবে মনে রাখি, কিটো এবং ইনল এই দুইটার মাঝখানে আমার গতিশীল সাম্য অবস্থা তৈরি হয়। কি হয়? কিটো এবং ইনল এই দুইটার মাঝখানে গতিশীল সাম্য অবস্থা তৈরি হয়। তাহলে এখানে আমাদের টটোমারিজম যখন আমরা পড়ছি তখন কয়েকটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা কয়েকটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ। প্রথম ওয়ার্ড হচ্ছে টগ, টতে টটোমারিজম, গতে গতিশীল। গতিশীল কি? গতিশীল গতিশীল কার্যকরী মূলক, মানে কার্যকরী মূলক যেটা আছে এইটা গতিশীল। গতিশীল মানে কি? এই সিও থেকে এইটাই কনভার্ট হইতে পারতেছে ইনলে, ইনল থেকে আবার সিওতে কনভার্ট হইতে পারতেছে, মানে ডান থেকে বামে যাইতে পারে, বাম থেকে আবার ডানে চলে আসতে পারে, বাম থেকে ডান, ডান থেকে বাম, এভাবে কনভার্ট হইতে পারে। এই জন্য আমরা এটাকে বলতেছি গতিশীল কার্যকরীমূলক সমানুতা। এই যে গতিশীল কার্যকরীমূলক সমানুতা, এরা আবার গতিশীল সাম্য অবস্থায় থাকে, এই জন্য আমরা কিটো ইনল সমানুতা বলতে পারি। এই জন্য আমরা এখানে কিটো ইনল সমানুতা বলতে পারি। ওকে, কিটো ইনল সমানুতা বলতে পারি। এই যে জিনিসটা, এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পারছি, আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি তো একটা দেখাইলেন, আরো দেখান, না দেখাইলে আমাদের তো যখন হচ্ছে প্রশ্ন আসবে বা আমরা তো পারবো না। দেখো এইটা আমরা বহুত উদাহরণ পাই, এই যে উদাহরণ এটা আমরা বহুত উদাহরণ পাই। যেমন ধরো আমরা একটা র্যান্ডম কিটোন নিলাম, CH3 CH2 CO CH2, খেয়াল করো CH2 CH3 একটা র্যান্ডম কিটোন। এই যে র্যান্ডম কিটোন যৌগটা নিলাম, আমাদের খেয়াল করতে হবে যে এই কিটোমূলক, এই কিটোমূলকে যে সিও আছে, এই সিওটা কোথায় আছে? মাঝখানে আছে। তো এই সিও মূলককে আমরা কি করতে পারি? সি ডাবল বন্ড ও এভাবে লিখতে পারি। এবার খেয়াল করব আমরা আলফা কার্বন কই আছে? মূলকের পাশের কার্বন, ডানেও আছে বামেও আছে, ডানে বামে যেদিকেই থাক মূলকের পাশের কার্বন হচ্ছে আমার আলফা কার্বন। তাহলে এই আলফা কার্বনে যে হাইড্রোজেন আছে সেটা আলফা হাইড্রোজেন, সো আমি এদিক থেকেও নিতে পারি এদিক থেকেও নিতে পারি, কোনো সমস্যা নেই। এই একটা আলফা হাইড্রোজেনকে আমরা কি করব? আমরা এই একটা আলফা হাইড্রোজেনকে উপরে এভাবে তুলে দিব। এবার আমরা পরবর্তীতে চিন্তা করব যে এখান থেকে হাইড্রোজেন এখানে শিফট হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন যদি শিফট হয় নতুন যৌগ তৈরি হবে CH3 CH2 সি উপরে OH ডাবল বন্ড CH2, পরে দেখো CH3 আসতেছে। এবার বলবো ভাই কিভাবে ডাবল বন্ড হলো? যেহেতু এখান থেকে এই CH2 না, এখানে CH হবে, এখানে CH হবে, ডাবল বন্ড CH বন্ড CH3। যেহেতু এখান থেকে একটা হাইড্রোজেন উপরে উঠে গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন উপরে উঠে গেছে, তাহলে এখানে আমার চারটা হাত ফিল আপ করতে হবে। এই কার্বনের দেখো, কার্বনের 1 2 3 4 চারটা হাত, কার্বনের চারটা হাত। এবার দেখো এই কার্বনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই কার্বনের চারটা হাত কই পাবো? 1 2 3 চারটা হাত। তাহলে খেয়াল করো এই যে যৌগটা, এই জায়গায় অ্যালকিন আছে, ইন মানে ইন, উপরে দেখো অ্যালকোহল আছে, অ্যালকোহল মানে অল, তাহলে আমি এখানে যৌগ পাচ্ছি ইন অল। আর এখানে আমার যৌগটা কি ছিল? এখানে যৌগ ছিল, খেয়াল করো, এখানে যৌগ ছিল হচ্ছে কিটো, এখানে যৌগ ছিল হচ্ছে কিটো। তাহলে আমার এখানে যৌগ তৈরি হচ্ছে কিটো ইনল, এখানে যৌগ কি হচ্ছে? কিটো ইনল। তাহলে আমরা যখন টটোমারিজম দেখব বা কোথাও সমানুতা দেখব, টটোমারিজম মানে হচ্ছে কিটো ইনল। হ্যাঁ ভাইয়া উদাহরণটা আরেকবার বোঝান। কোন উদাহরণ? এই উদাহরণ আবারও বলি, আবার আমি বুঝাবো, এটা কঠিন, একটু কঠিন লাগতে পারে, বাট আমি একবার যেভাবে বুঝাইছি এভাবে যদি ধরে ফেলতে পারো তাহলে আর কখনো ভুল করবা না। আমাদের সমানুতার নাম হচ্ছে টটোমারিজম। টটোমারিজম শব্দটা শুনলেই তোমার মাথায় রাখতে হবে টগ, টতে টটোমারিজম, গতে গতিশীল, মানে টটোমারিজমে গতিশীল কিছু একটা থাকবে। গতিশীল কি থাকবে? এরপরের ওয়ার্ড মুখস্থ করবা, গতিশীল কার্যকরী মূলক, মানে কার্যকরী মূলক যেটা থাকবে সেটা গতিশীল হবে। এবার গতিশীল কার্যকরী মূলক মাঝখানে গতিশীল সাম্য অবস্থা তৈরি করে, কোনটা? মাথায় রাখবো কিটোমূলক, CO।
এই যে CH3CO CH3 এই কিটোমূলক গতিশীল অবস্থায় যায়। তো এই কিটোমূলকের কার্বন যেটা আছে, এই কার্বনের পাশে আমাদের যেই কার্বনটা আছে, সিও মূলকের পাশে যেই কার্বনটা আছে, এটাকে বলি আমরা আলফা কার্বন। আলফা কার্বনে যে একটা হাইড্রোজেন থাকে সেটাকে বলি আমরা আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেন যেটা, এটা অম্লধর্মী হয়। সবসময় মাথায় রাখবো, আলফা হাইড্রোজেন যেটা, এই আলফা হাইড্রোজেন এটা হচ্ছে অম্লধর্মী হয়। মানে এই অম্লধর্মী মানে হচ্ছে এ প্লাস হয়, এ প্লাস হয়, হাইড্রোজেন প্লাস, এ পাশের কার্বন বা পাশের অন্য জায়গায় চলে যাইতে পারে। সো এই হাইড্রোজেন পাশের অক্সিজেনে চলে আসতে পারবে। তাহলে এই পাশের অক্সিজেনে যদি এখানে তুমি বসাই দাও, তাহলে OH হয়ে যাচ্ছে। OH হয়ে গেলে খেয়াল করো এখানে আমরা ডাবল বন্ড পেয়ে যাচ্ছি। এখানে OH, এখানে ডাবল বন্ড, এখানে OH, এখানে ডাবল বন্ড। সেখানে OH যখন, তখন এখানে আমাদের ডাবল বন্ড। ডাবল বন্ড যদি পাই তাহলে CH3COH, এখানে ডাবল বন্ড। তাহলে এখানে আমরা এই যে যৌগ, এই যৌগটাকে কিটোন যৌগ বলতে পারি। কিটোন যৌগ থেকে নাম দিলাম কিটো। আর এখানে আমাদের খেয়াল করো অ্যালকিন আছে, ডাবল বন্ড যেহেতু অ্যালকিন। অ্যালকিন হলে নামের শেষে ইন হয়, অ্যালকোহল হলে নামের শেষে অল হয়। দুইটাকে অ্যাড করলে ইনঅল পাওয়া যায়। কি পাওয়া যায়? ইনঅল পাওয়া যায়। সো এই জায়গাতে আমরা দুইটাকে যখন অ্যাড করব তখন সমানতা পাবো হচ্ছে ইনঅল সমানতা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিটো ইনঅল। তো এই যে কিটো ইনল, এইটা আমরা পরস্পর কনভার্ট করতে পারি। এই মাঝখানে যেই সাম্য অবস্থাটা সৃষ্টি হয়েছে এইটাকে বলা হয় গতিশীল সাম্য অবস্থা। মানে একটা থেকে আরেকটাতে রূপান্তর হইতে পারে। কি হইতে পারে? রূপান্তর হইতে পারে। তো এটাকে বলা হচ্ছে গতিশীল সাম্য অবস্থা। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের কিটো ইনল যেটা তৈরি হলো, এটা আমাদের গতিশীল সাম্য অবস্থার সৃষ্টি হলো। এই যে গতিশীল সাম্য অবস্থা, এটা অন্য যে কোনো যৌগের ক্ষেত্রেও হতে পারে। যেমন দেখো, এই যে যৌগটা আমরা নিলাম, এই যৌগের ক্ষেত্রেও আমরা একটা কিটো যৌগ নিছি। এইটার সাথে এই যৌগটা পরস্পর সাম্য অবস্থায় আছে। এটা থেকে এটা তৈরি হয়েছে, এটা থেকে এটা তৈরি হয়েছে। তাহলে এরা পরস্পরের টটোমার। এরা কি? এরা দুইজন পরস্পরের টটোমার। এটার সাথে এটা সম্পর্ক কি? এটার সাথে এটা সম্পর্ক হচ্ছে পরস্পরের টটোমার। যৌগের নাম কি? পরস্পরের টটোমার। আর যেই প্রক্রিয়ায় এটা তৈরি হলো, টটোমার তৈরি হলো, তাকে আমরা বলি হচ্ছে টটোমারিজম। এবার বলো তোমরা বুঝছো কিনা? যদি বুঝতে পারো তাহলে আমরা পরের টপিকে যাব, না হলে আবার একবার রিপিট করব। জাস্ট আমাকে বলো, কমেন্টে বলো তোমরা বুঝছো কিনা। ওকে ভাই, উদাহরণটা আরেকবার বুঝান। আগের উদাহরণটা বুঝাইছি, বুঝছো কিনা? এবার বলো সবাই, যারা যারা লাইভে আসো সবাই কমেন্ট করো বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে আমরা পরের উদাহরণে যাব, আর যদি না বুঝতে পারো আরেকবার রিপিট করব। জাস্ট আমাকে জানাও বুঝছো কিনা। ওকে, ক্লিয়ার হইছে? ক্লিয়ার? ক্লিয়ার। আনাস বলছে ক্লিয়ার, আফসানা বলছে ক্লিয়ার। আর যারা লাইভে আছে একটু আমাকে বলো ক্লিয়ার কিনা। ক্লিয়ার হইলে আমরা পরের টপিকে যাব। তাহলে টেলিগ্রাম গ্রুপটা দেখ আর ফেসবুক গ্রুপ দেখ, দুইটা সংখ্যা দেখ, দেখলে বুঝতে পারবি কিছু একটা ঝামেলা হয়েছে। টেলিগ্রাম গ্রুপ দেখ আর ফেসবুক গ্রুপ দেখ, লাইভ যেটা চলতেছে এই দুইটার। রিপিট ভাই আরেকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ দুইটা নাম্বার দেখ, দেখলে বুঝতে পারবি। আচ্ছা আরেকবার রিপিট করতেছি, খেয়াল করো। যখনই আমরা টটোমারিজম পড়বো, টটোমারিজম কথাটার মানে হচ্ছে, আমি বললাম যে এটা এমন একটা সমন্বয় যেটা তুমি মনে রাখবা টগ কথাটা দিয়ে। টতে টটোমারিজম, গতে গতিশীল। গতিশীল কি? গতিশীল। এরপরে তুমি মনে রাখবা গতিশীল কার্যকরীমূলক, মানে কার্যকরীমূলক গতিশীল। সো টটোমারিজম সমানুতার আরেকটা নাম হচ্ছে গতিশীল কার্যকরীমূলক সমানুতা। টটোমারিজম কথাটার আরেকটা নাম হচ্ছে গতিশীল কার্যকরীমূলক সমানুতা। এই গতিশীল কার্যকরীমূলক সমানুতা, এটা গতিশীল সাম্য অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? গতিশীল সাম্য অবস্থায় থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে গতিশীল সাম্য অবস্থায় থাকে, কে থাকে? উত্তর হচ্ছে কিটোন। কিটোন, কিটোনের আমরা তো বেসিক সংকেত জানি, CH3CO CH3।
এই কিটোনের বেসিক সংকেতে খেয়াল করো, এই কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ডে আছে, তার পাশে যেই কার্বনটা থাকবে এই কার্বনে হাইড্রোজেন থাকবে, এই হাইড্রোজেন কি করতে পারে, তার পাশের অক্সিজেনে চলে আসতে পারে। তো এই হাইড্রোজেন পাশের অক্সিজেনে চলে আসলে এখানে OH গঠন করবে, এখানে ডাবল বন্ড হয়ে যাবে। আচ্ছা, তোমরা প্রথমবার পড়তেছো তো প্রথমবার না বোঝাটা অস্বাভাবিক কিছু না। আমি এই জিনিসটা বুঝতে আমার মানে বহুত দিন সময় লাগছে। তো আমি তো তোমাকে প্রথম দিনেই সিম্পল ওয়েতে বুঝাই দিলাম, আমার টিচার এভাবে সিম্পল ওয়েতেও বুঝায় নাই, ফলে আমার বুঝতে আরো বেশি সময় লাগছে। তো তুমি যেটা করবা, প্রথমবার এটা দেখছো, এটা দেখার পরে আরেকবার তুমি হচ্ছে ভিডিওটা 2বার 3বার 4বার দেখবা। এরপরে তুমি কি করবা, এটা আগে নিজে লিখে লিখে মুখস্থ করবা, তারপরে ভিডিওটা আবার দেখবা, তাহলে দেখবা যে তুমি এমনিই পারতেছো। বুঝতে পারছো? এটা বোঝার জন্য একটু তো এফোর্ট দেয়াই লাগবে। ওকে, সো জিএম আক্তার বলছে নেক্সট টপিক ভাইয়া। ওকে, নেক্সট টপিক। সো এই জায়গাতে আমরা পরে যে যখন হাইড্রোজেন উপরে চলে আসছে তখন দেখো এইটা কিটোন হয়ে যাচ্ছে আর এটা ইনল যৌগ হয়ে যাচ্ছে। তো কিটোন যৌগ এবং ইনল যৌগ পরস্পরের মাঝখানে গতিশীল অবস্থায় থাকে, এই গতিশীল অবস্থাকে আমরা গতিশীল সাম্য অবস্থা বলি। তো এখানে আমি দুইটা উদাহরণ দিছি টটোমারিজমের, ঠিক আছে। এরপরে আসো আমাদের পরবর্তী যেই টপিক, পরবর্তী টপিককে আমরা বলবো হচ্ছে মেটামারিজম। পরবর্তী টপিক হচ্ছে মেটামারিজম। মেটামারিজম এই কথাটা শোনার সাথে সাথে তোমার মাথায় একটা ওয়ার্ড আসবে, সেটা হচ্ছে কার্যকরী মূলকের, এই কথাটা মুখস্থ করতে হবে, কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতা। সো কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতা, এইটার কারণে যেই সমানতা সৃষ্টি হয় তাকে আমরা মেটামারিজম বলি। কার্যকরী মূলকের দুই পাশে, এবার বোঝার চেষ্টা করো, কার্যকরী মূলকের দুই পাশে মানে কি, মানে বামেও আছে ডানেও আছে, দুই পাশে। এই জিনিসটাকে জাস্টিফাইড করতে গেলে আমাদের কার্যকরী মূলক যেটা নিতে হবে সেই কার্যকরী মূলককে বলে হচ্ছে দ্বিযোজী কার্যকরী মূলক। দ্বিযোজী কার্যকরী মূলক, ঠিক আছে। তো কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতা, এই কথাটা যখন তুমি শুনবা তখনই এই দুই পাশে কথাটার মানে হচ্ছে দ্বিযোজী কার্যকরী মূলক। তাহলে দেখো মেটামারিজম কারা দেখায়, যে সমস্ত কার্যকরী মূলকগুলা দ্বিযোজী তারা হচ্ছে মেটামারিজম দেখায়। দ্বিযোজী মানে কি, দুইটা হাত ফাঁকা থাকে। দ্বিযোজী মানে কি, দুইটা হাত ফাঁকা থাকে। সোজা কথা আমি এখানে লিখে দিচ্ছি, দুইটা হাত ফাঁকা থাকে, দুইটা হাত ফাঁকা থাকে। তো দ্বিযোজী কার্যকরী মূলক মানেই হচ্ছে দুইটা হাত ফাঁকা থাকবে। তো দুইটা হাত ফাঁকা কাদের কাদের আছে খেয়াল করো, সিও ডাবল বন্ড, সিও বা কিটোন মূলকের দুই সাইডে দেখো, এই সাইডে একটা হাত ফাঁকা, এই সাইডে একটা হাত ফাঁকা, এই জন্য এটাকে আমরা দ্বিযোজী কার্যকরী মূলক বলতে পারি। তারপরে দেখো ইথার, কিটোনের পাশাপাশি ইথারেরও দুইটা হাত ফাঁকা থাকে। ইথারের খেয়াল করো দুইটা হাত ফাঁকা থাকে। এই যে ইথারের দুইটা হাত ফাঁকা থাকলো, এইটার জন্য এও হচ্ছে আমার এই মেটামারিজম দেখাবে, কারণ কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা দেখানোর জন্য আমার দুইটা হাত ফাঁকা থাকতে হবে। এছাড়া সেকেন্ডারি অ্যামিন, অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেনের তিনটা হাত। তো আমি যদি একটা সেকেন্ডারি অ্যামিন নিই, সেকেন্ডারি অ্যামিন মানে হচ্ছে এই নাইট্রোজেনের একটা হাতে হাইড্রোজেন আছে, খেয়াল করো এখনো দুই সাইডে দুইটা হাত ফাঁকা আছে, খেয়াল করো এখনো দুই সাইডে দুইটা হাত ফাঁকা আছে, এখনো দুই সাইডে দুইটা হাত ফাঁকা আছে। বুঝতে পারছো? তো এইগুলো হচ্ছে আমাদের কি দেখাবে, মেটামারিজম দেখাবে। তাহলে যদি তোমাকে কখনো এমসিকিউতে বলে যে নিচের কোনটি মেটামারিজম দেখায়, মেটামারিজম দেখায়, তাহলে হয় এই তিন এই কার্যকরী মূলকটা দেখাবে, নাহলে এটা দেখাবে, নাহলে এটা দেখাবে। নিজের কোনটি কার্যকরী মূলক বা মেটামারিজম দেখায় তখনই এই তিনটা খুঁজতে হবে, এই তিনটার ভিতরে যে কোনো একটা দেখাবে। এখন প্রশ্ন হচ্ছে এরা দেখায় কিভাবে? দেখায় খুব সিম্পল, খেয়াল করো আমি একটা উদাহরণ দেখাই। ধরো তোমার কাছে একটা যৌগ আছে, যৌগটা হচ্ছে ইথার, CH3O CH2 CH2 CH3, এইটা হচ্ছে একটা ইথার। কিভাবে বুঝলাম ইথার? খেয়াল করো মাঝখানে ও কার্যকরী মূলক আছে, ও কার্যকরী মূলক আছে, তাহলে মাঝখানে ইথার মানে দ্বিযোজী কার্যকরী মূলক মেনে নিলাম। এবার আমাদের বলছে কার্যকরী মূলকের দুই পাশে মানে ইথারের দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতা। কার্বন সংখ্যার ভিন্নতা মানে কি, আমি এখন দুই সাইডে কার্বন সংখ্যা কাউন্ট করব, কাউন্ট করে দেখি। এই সাইডে দেখো কার্বন সংখ্যা একটা আছে,
একটা আছে, এই সাইডে কার্বন সংখ্যা 3টা আছে, মানে বাম সাইডে একটা আর ডান সাইডে 3টা। এখন প্রশ্ন হচ্ছে কার্বন সংখ্যা চেঞ্জ করে দিয়ে এই সেম যৌগটা কি লেখা সম্ভব? উত্তর হচ্ছে সম্ভব। এই CH2 কে এই সাইডে নিয়ে চলে আসো, নিয়ে আসলে দেখবা CH3 CH2 তারপরে O CH2 CH3 এইটাতে রূপান্তর হয়ে যায়। খেয়াল করো দুই সাইডে কার্বন সংখ্যার ভিন্নতা তৈরি করে ফেলছি আমরা, তৈরি হয়েছে না? খেয়াল করো তো এখন এই সাইডে খেয়াল করো, এই যে ইথার, ইথারের এখন বাম সাইডে দেখো 2টা আছে, ডান সাইডে দেখো 2টা আছে। তাহলে এখন আমরা এই যে ইথার কার্যকরী মূলক পাচ্ছি, ইথার কার্যকরী মূলকের বামে 2 ডানে 2, এই যে ইথার কার্যকরী মূলক পাচ্ছি 1 3। তাহলে দেখো এই যৌগ আর এই যৌগ দুইটার ভিতরে বেসিক কোনো ডিফারেন্স নেই, আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেত ডিফারেন্স। এবং গাঠনিক সংকেতের ডিফারেন্সের কারণ কি? কারণ হচ্ছে দুই সাইডে কার্বন সংখ্যার ভিন্নতা। কারণ কি? এই লাইভ স্ট্রিম আটকে গেছে কেন? আচ্ছা একটু একটু ওয়েট, আমাদের স্ট্রিম আটকে গেছে, আটকে গেছে, খুবই সরি। খেয়াল করি নাই, হ্যাঁ খুবই সরি, খুবই সরি। কি আচ্ছা মাঝে মাঝে এটা হয়, এটা কি হয়, ফ্রিজ হয়ে গেছেন। হ্যাঁ এটা হয়, কি হয়, এটা হয় হচ্ছে আমাদের ওই যে ক্যামেরা যদি কখনো গরম হয়ে যায় অনেক, আমার সামনে তো ক্যামেরা আছে, ক্যামেরা যদি অনেক গরম হয়ে যায় কখনো, তো ক্যামেরা গরম হয়ে গেলে তোমার হচ্ছে যে ক্যামেরা রিস্টার্ট নেয়, রিস্টার্ট নিলে স্ট্রিম কেটে যায়, কেটে গেলে আটকে যায়। তো এটা মাঝে মাঝে হয়, এই জন্য খেয়াল রাখতে হয়, একজনকে সবসময় থাকতে হয়, এটা তোমার যাতে স্ট্রিম ঠিকঠাক দেখা যায় সেটার জন্য। আর এটা যাতে দেখা যায়, ওটা ওখানে থাক না, আমি তো দেখতে পাচ্ছি, তোর তো লাগতেছে না, তো ওখানে তোর তো আরো ডিভাইস আছে, আমি তো এটা থেকেই দেখতে পাইলাম, আইপ্যাড থেকেই দেখতে পাইলাম যে সব ঠিকঠাক নাই, নাহলে তো আমিও বুঝতে পারতাম না। ওকে আচ্ছা ভাইয়া শুরু থেকে আরেকবার বলেন, স্টপ হয়ে গেছে ওই জায়গা থেকে। ওকে হ্যাঁ আবার বলবো, খেয়াল করো এই পর্যন্ত আমরা বুঝছিলাম, বাট এই উদাহরণটা আমরা বুঝি নাই, তো এই উদাহরণটা যেহেতু বুঝি নাই, এই উদাহরণটা আমি তোমাদের আরেকবার দেখাই, আরেকবার লিখে দিই, এই উদাহরণটা আবার লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে তো খেয়াল করো, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমাদের কাছে ধরো একটা ইথার আছে, CH3 বন্ড CO বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, এইটা কি একটা ইথার। এই ইথারের কার্যকরীমূলক ও, তো আমাদের ইথার কার্যকরীমূলক ও মানে ইথার। খেয়াল করে দেখো এই ইথারের, ইথারের 2টা সাইড আছে, এই ইথার কার্যকরীমূলকের বাম সাইড আছে, ডান সাইড আছে। বাম সাইড ডান সাইড, এই বাম সাইড এবং ডান সাইডে এটাই তো বলছিল যে কার্যকরীমূলকের দুই পাশে, বাম পাশে ডান পাশে কার্বন সংখ্যার ভিন্নতা, তো কার্বন সংখ্যার ভিন্নতা থাকতে হবে। তো কার্বন সংখ্যার ভিন্নতা যদি বের করতে হয়, তাহলে আমার বাম সাইডে কয়টা কার্বন আছে সেটা গুনতে হবে। বাম সাইডে খেয়াল করো কার্বন সংখ্যা আছে হচ্ছে একটা। এবার ডান সাইডের দিকে তুমি যদি খেয়াল করো, ডান সাইডে দেখো কার্বন সংখ্যা আছে হচ্ছে 3টা। তাহলে কার্বন সংখ্যার ভিন্নতা তুমি যদি দেখো 1 3, এটা পাচ্ছ না, বাম ডান 1 3। খেয়াল করো এই যে বাম ডানে 1 3 কার্বন সংখ্যার ভিন্নতা, এইটাকে এখন তুমি যদি চেঞ্জ করো, করে এই CH2 কে এই সাইডে নিয়ে আনো, তাহলে দেখো সেম যৌগ থাকে, CH3 CH2 সেম যৌগ থাকে, CH3 CH2 মাঝখানে ও, এই সাইডে দেখো CH2, এই সাইডে দেখো CH3। দেখো আগের যৌগ আর পরের যৌগে তেমন কোনোই পার্থক্য নাই, সব সেম, শুধুমাত্র এখন বাম সাইডে 2টা হয়ে গেছে, ডান সাইডেও 2টা হয়ে গেছে। তাহলে দেখো তো এই যৌগ আর এই যৌগ দুইটার ভিতর পার্থক্য কি, একটাতে বাম সাইডে তোমার 1 ডান সাইডে 3, একটাতে বাম সাইডে 2 ডান সাইডে 2। তাহলে কার্বন সংখ্যার ভিন্নতার পার্থক্য না শুধু, তাহলে যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এবং গাঠনিক সংকেতের ভিন্নতার কারণ হচ্ছে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা।
কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা। তো কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা যদি ভিন্ন হয়, এইটার কারণে যেই সমানতার সৃষ্টি হয় তাকে আমরা মেটামারিজম বলি। যেমন দেখো এই যে ইথার দিয়ে যেটা করছি সেটা। এবার আসো আমরা ইথার দিয়ে করার পাশাপাশি আরেকটা কিটন দিয়ে করব। যেমন ধরো আমাদের CH3, আমাদের ধরো এরকম দেয়া আছে CH3 CH2 CO CH2 CH3 একটা কিটন দেয়া আছে। এই কিটনের দিকে তুমি যদি তাকাও, এই কিটনের এই সাইডে আমার কার্বন সংখ্যা আছে 2টা, এই সাইডে আমার কার্বন সংখ্যা আছে 2টা। আমি এই CH2 টাকে যদি এই সাইডে পাঠাই দিই, তাহলে আমাদের CH3 CO CH2 CH2 CH3 এইটাতে রূপান্তর হয়ে যায়। এবার তুমি যদি কিটন মূলকটা দেখো, এই সাইডে কার্বন সংখ্যা 1টা, এই সাইডে 3টা। তাহলে দেখো তো কিটন মূলকের ক্ষেত্রেও সেম ভাবে 2 2 1 3 এটা সম্ভব। এটা সম্ভব হলে তখন এরা আমাদের আবারও ওই মেটামারিজম দেখায়। তাহলে মেটামারিজম কথাটার মানে কি? কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতা থাকতে হবে। কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতা যদি থাকে, তখন সেটাকে আমরা মেটামারিজম বলতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? সো এটা হচ্ছে আমাদের মেটামারিজম। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার একটা জিনিস মাথায় রাখবা, মেটামারিজম বললেই মেটামারিজম হবে না। মেটামারিজমের জন্য আমাদের একটা আলাদা শর্ত আছে। শর্তটা কি? মেটামারিজমের শর্ত আলাদা করে লিখে নাও, লিখে নাও মেটামারিজমের শর্ত। শর্ত কি? শর্ত হচ্ছে মূলকের, খেয়াল করো কথাটা এরকম, মূলকের, দূর লেখা হয় না কেন, মূলকের কার্বন বাদে, মূলকের কার্বন বাদে কমপক্ষে 4টা কার্বন থাকতে হয়। এবার এটা কেন? এটা কেন খেয়াল করো, আমরা যদি একটা যৌগ দেখি CH3 CO CH2 CH3, এই যৌগটাতে আমাদের মূলক কোনটা? এটা। কার্যকরী মূলক কোনটা? এটা। এই কার্বন বাদে আমাদের টোটাল কার্বন সংখ্যা কয়টা দেখো তো? 1 2 3, 4টা কিন্তু হয় না। আমাদের বলছে মূলকের কার্বন বাদে কমপক্ষে 4টা থাকতে হয়। এখানে কিন্তু 4টা হয় নাই, 3টা হয়েছে। তো এখন যদি আমরা উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা দেখি, এই সাইডে 1 এই সাইডে 2, তাই তো? কোনো সমস্যা নেই। এবার এই CH2 কে এই সাইডে নিয়ে আনো, CH2 কে এই সাইডে আনলে CH3 CH2 CO CH3 এইটা পাচ্ছি। এবার যদি তুমি এখানে খেয়াল করো, এই CO মূলক যদি দেখো, এই CO মূলক দেখলে এখন বুঝতে পারবা এই সাইডে 2টা এই সাইডে 1টা আছে। তো খেয়াল করো তো আগেরটার এইটার কি কোনো ডিফারেন্স আছে? কার্বন সংখ্যা দুইটাই তো সেম, বাম ডানে দুইটাই তো সেম, 1 2 2 1 একই তো কথা। ঘুরে ফিরে যৌগ তো সেম যৌগই হচ্ছে, এটা থেকে এটা হচ্ছে, এটা থেকে এটা হচ্ছে, ঘুরে ফিরে সেম যৌগই তো হচ্ছে। তাহলে এখানে কার্বন সংখ্যার ভিন্নতা আসতেছে না। যদি তুমি মূলকের কার্বন বাদে কমপক্ষে 4টা কার্বন না পাও, তাহলে ভিন্নতা আসবে না। খেয়াল করে দেখো আগে যে উদাহরণগুলো দিছিলাম, এখানে মূলক বাদে কমপক্ষে 4টা কার্বন ছিল। দেখো 2 2 4, 3 আর 1 4, 2 2 4, 1 3 4। তো মূলকের কার্বন বাদে কমপক্ষে 4টা কার্বন ছিল। মূলকের কার্বন বাদে কমপক্ষে 4টা কার্বন যদি থাকে, তখনই সেখানে আমাদের ওই তোমার হচ্ছে মেটামারিজম থাকবে। তাহলে শর্ত কি? শর্ত হচ্ছে মূলকের কার্বন বাদে 4টা কার্বন থাকতে হবে। এছাড়া দ্বিযোজী কার্যকরী মূলক থাকতে হবে যাদের 2টা হাত ফাঁকা থাকে। যেমন দেখো কিটোন, ইথার, তারপরে কি বলতো এইটা কি? এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। এটা প্রাইমারি, সেকেন্ডারি অ্যামিন। এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। একটু লিখে দিই, এইটার নাম হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিন। তাহলে মূলক বাদে আমাদের 4টা কার্বন থাকবে এবং এগুলা যদি থাকে তাহলে আমরা মেটামারিজম পাবো। ক্লিয়ার হয়েছে? সমানতার এই অংশটা ক্লিয়ার কিনা বলো? মেটামারিজম কখন পাবো? আমাদের যখন এই অংশটা থাকবে। ওকে, আমাদের 1 ঘন্টা 14 মিনিট ক্লাস হয়ে গেছে। আমরা মেবি আজকে শেষ করতে পারবো না, টোটালটা শেষ করতে পারবো না। আমাদের লাস্টের আলোক সক্রিয় সমানতাটা বাকি থাকবে, আমরা জ্যামিতিকটা পড়ে ফেলি। ওকে, নেক্সট ক্লাসে আমরা আলোক সক্রিয় দেখে ফেলবো। তো আসো এবার আমরা জ্যামিতিক সমানুতাতে যাই। জ্যামিতিক সমানুতা মানে কি? জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে সব আগের মতোই, হ্যাঁ সংজ্ঞা আগের মতোই। এবার যেটা হবে
যে আণবিক সংকেত একই, খেয়াল করো, আণবিক সংকেত, এই আণবিক সংকেত আমাদের একই হবে। দুইটা যৌগের আণবিক সংকেত যদি সেম হয়, আবার দুইটা যৌগের গাঠনিক সংকেত যেটা আছে, গাঠনিক সংকেত এটাও একই হবে। তো আণবিক সংকেতও সেম, গাঠনিক সংকেতও সেম, কিন্তু আমাদের এখানে ত্রিমাত্রিক দিকবিন্যাস যেটা থাকবে, ত্রিমাত্রিক দিকবিন্যাস যেটা থাকবে, এই ত্রিমাত্রিক দিকবিন্যাস হবে হচ্ছে ভিন্ন। সো আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন। এইটার কারণে যেই সমানতা সৃষ্টি হয় তাকে আমরা জ্যামিতিক সমানতা বলতে পারি। তাহলে জ্যামিতিক সমানতা মানে কি? আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন, এবং এই ত্রিমাত্রিক দিকবিন্যাসের ভিন্নতার কারণে যেই সমানতা সৃষ্টি হয় তাকে আমরা জ্যামিতিক সমানতা বলতে পারি। প্রশ্ন হচ্ছে জ্যামিতিক সমানতা কারা দেয় ভাইয়া? খেয়াল করো, জ্যামিতিক সমানতা দিতে গেলে আমাদের প্রথম শর্ত, প্রথম ব্যাপার, প্রতিস্থাপিত অ্যালকিন হতে হয়। প্রতিস্থাপিত অ্যালকিন হতে হয়, প্রতিস্থাপিত অ্যালকিন, ঠিক আছে? প্রতিস্থাপিত অ্যালকিন, অথবা আমাদের আরেকটা যৌগ দেয়, সেটা হচ্ছে চাক্রিক অ্যালকেন। কে দেয়? চাক্রিক অ্যালকেন। এই দুইটা আমাদের কি সমানতা দেয়? জ্যামিতিক সমানতা দেয়। মাথায় রাখবো, প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাক্রিক অ্যালকেন এই দুইটা দেয়। এর ভিতরে আমাদের চাক্রিক অ্যালকেন থেকে কোনো প্রশ্ন তেমন আসে না, চাক্রিক অ্যালকেন থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, সবই আমাদের প্রতিস্থাপিত অ্যালকিন থেকে দেয়। কোনটা থেকে দেয়? প্রতিস্থাপিত অ্যালকিন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, প্রতিস্থাপিত অ্যালকিন বলতে কি বুঝাচ্ছেন? হ্যাঁ, কারা দেয়, এই বক্সটা কার জন্য লিখলাম? এটা হচ্ছে কারা দেয়, এইটার জন্য লিখলাম। কারা দেয় এটা দেখার জন্য লিখলাম, এটা হচ্ছে কারা দেয় প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাক্রিক যৌগ। প্রশ্ন হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন কারা? খেয়াল করো, CH2 ডাবল বন্ড CH2, এই যে যৌগ, এটাকে বলা হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন, এটাকে বলা হচ্ছে অ্যালকিন, CH2 ডাবল বন্ড CH2, ডাবল বন্ড থাকলেই তো সে অ্যালকিন, তাই না? তো এখানে আমাদের ডাবল বন্ড আছে, CH2 ডাবল বন্ড CH2, দ্যাট মিন্স এইটা হচ্ছে আমাদের অ্যালকিন। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যালকিন। তো অ্যালকিন যদি হয়, খেয়াল করো, অ্যালকিন যদি হয়, এই অ্যালকিনকে আমি প্রতিস্থাপিত অ্যালকিনে কিভাবে কনভার্ট করতে পারবো? এই হাইড্রোজেনগুলা সরিয়ে যদি আমি অন্য যৌগ বসাই, তখন প্রতিস্থাপিত অ্যালকিন সম্ভব। যেমন দেখো, CH Br বন্ড ডাবল বন্ড CH3, আমি কি করছি? আমি এখানে একটা হাইড্রোজেন পরিবর্তন করে ব্রোমিন বসাইছি, আরেকটা হাইড্রোজেন পরিবর্তন করে মিথাইল মূলক বসাইছি। এখন যেই যৌগটা তৈরি হয়েছে, এইটার নাম হচ্ছে সেই প্রতিস্থাপিত অ্যালকিন। এটার নাম কি? প্রতিস্থাপিত অ্যালকিন। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রতিস্থাপিত অ্যালকিন জ্যামিতিক সমানতা কিভাবে দিবে? মানে জ্যামিতিক সমানতা মানে কি? খেয়াল করো, এই যে জ্যামিতিক সমানতা মানে হচ্ছে ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন। মানে এই যৌগটার ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন কখন হবে? আবার ফ্রিজ হয়ে গেছে ইমন, আবার ফ্রিজ হয়ে গেছে। ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন কখন হবে? দেখো দ্রুত যাও। ওকে, অল্প একটু না, মেলায় বাকি আছে। আচ্ছা, তোমাদের বারবার আটকে যাচ্ছে, বুঝছো? আটকে গিয়ে তোমাদের পড়ানোর যে ইয়াটা আছে, ওটাই ফ্লোটাই নষ্ট হয়ে গেছে।
ক্যামেরা চাচ্ছে না। আচ্ছা, আমরা ইয়া করি, পরের অংশটা নেক্সট ক্লাসে পড়াই। হ্যাঁ, আজকে এই পর্যন্তই রাখি। আমরা সমানতা, জ্যামিতিক সমানতা এবং আলোক সক্রিয় সমানতার যে পার্টটা আছে এটা নেক্সট ক্লাসে পড়াই, এবং বন্ধন বিভাজনের পার্টটা নেক্সট ক্লাসে দেখাবো। এই পর্যন্ত আজকে রাখি। হ্যাঁ, সমানতার প্রথম অংশটাই আজকে শেষ করে রাখি। আজকে ছুটি দিতে বলতেছে, হ্যাঁ ওইটাই আমি বুঝলাম। আজকে কি হইলো, হঠাৎ হঠাৎ ক্যামেরা গরম হয়ে ছেড়ে দিচ্ছে কেন? ঠিক আছে, আজকে ছুটি তোমাদের। তাইলে আমি এই ক্লাসের নোটটা দিয়ে দিব, এই ক্লাসের নোটটা দিয়ে দিব, বাকি হচ্ছে তোমরা